দু একজনকে রেসপন্স করতে আসসালামু হবে। আলাইকুম। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের মোট পার্টিসিপেন্টস 20 জন, আমি সহ 21 জন। শুরু করব। জরুরি মানে ডিসকাশন, সবাই আসলেই ভালো। একটু নক দাও। 5 মিনিট তো হয়ে গেল, 6 মিনিট। বাকিরা আসতে থাকুক, আর আমি একটা ভিডিও প্লে করি, যেটা আমাদেরকে অনেক কিছুই ইনফরমেশন দিবে ভিডিওটা। ভিডিওটা মূলত এয়ারজেট পিকিং মেকানিজম, মানে এয়ারজেট লুম নিয়ে। আমরা আগে দেখি, তারপর আমরা ডিসকাস করি। আচ্ছা, কেউ যদি কেউ রেকর্ড করতে চাও, রেকর্ডটা শুরু করে দিতে পারো। হ্যাঁ, আমি এই ভিডিওর মাঝখানে মাঝখানে একটু কথা বলবো আর কি। এই অংশটা হচ্ছে ফিলিং ইয়ার্ন প্রেজেন্ট, মানে ফিলিং ডিটেক্টর। আসলে ইয়ার্নটা যদি ছিঁড়ে যায়, ওয়েবটি ইয়ার্ন যদি ছিঁড়ে যায়, তাহলে এই অংশটা আমার এখন কার্সর যেখানে আছে বা স্পটলাইট যেখানে আছে, এটা দেখো সেন্সর, পাইজো ইলেকট্রিক সেন্সর। এই যে দেখো, ইয়েলো লাইট ব্লিঙ্ক করতেছে। যখন ইয়ার্নটা ছিঁড়ে যাবে তখন, মানে ওয়েবটি ইয়ার্নটা ছিঁড়ে যাবে, তখন মেশিন স্টপ হয়ে যাবে। আমাদের কিন্তু র্যাপিয়ারের ক্ষেত্রেও ছিল, ঠিক না? র্যাপিয়ারের ক্ষেত্রেও আমরা দেখেছি যে পাইজো ইলেকট্রিক ওয়েভ স্টপ মোশন ছিল, এখানেও আছে। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্সরটা। এটা পিকানল, দেখো লেখা আছে পিকানল। পিকানল মূলত একটা বেলজিয়ামের কোম্পানি। যে পিকানল, এটা র্যাপিয়ারও তৈরি করে, এই এই কোম্পানিটা র্যাপিয়ারও তৈরি করে, এয়ারজেটও তৈরি করে। র্যাপিয়ারকে তারা বলে, র্যাপিয়ার মেশিন গুলোকে তারা বলে অপটিম্যাক্স, মানে পিকানল অপটিম্যাক্স। অপটিম্যাক্স বা অপটিম্যাক্স আই, মানে তাদের ভার্সনের নাম হচ্ছে অপটিম্যাক্স, তারপরের ভার্সনটা অপটিম্যাক্স আই, এবং পিকানল সামনে থাকে, পিকানল অপটিম্যাক্স র্যাপিয়ার লুম। আর যখন এটা এয়ারজেট তৈরি করে, তখন তারা বলে পিকানল অমনি প্লাস। অমনি প্লাস, OMNI PLUS, অমনি প্লাস 800। অর্থাৎ পিকানল র্যাপিয়ারও তৈরি করে, এয়ারজেটও তৈরি করে।
এটা হচ্ছে মূলত আইআরও, অথবা আমরা বলতে পারি ইডিপি, ইলেকট্রনিক ড্রাম প্রিওয়াইন্ডার। এইটা হচ্ছে বেলুন ব্রেকার। এই যে অংশটা কনিক্যাল শেপের, এটাকে বেলুন ব্রেকার বলে। অর্থাৎ ইয়ার্ন যেহেতু উইথড্রল হবে হাই স্পিডে, তখন ইয়ার্ন উইথড্রলের সময় যেহেতু ইয়ার্ন বেলুনিং হয়, ইয়ার্ন বেলুনিং এর সময় ইয়ার্ন যদি এস টুইস্টে থাকে, সেক্ষেত্রে ডি টুইস্টিং হয়ে যেতে পারে। ইয়ার্নের টুইস্ট চেঞ্জ হয়ে গেলে ফেব্রিকের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ সেম কাউন্টের ইয়ার্ন টুইস্ট পার মিটার টিপিএম অথবা টুইস্ট পার ইঞ্চ, এটা যদি কম বা বেশি হয়, তাহলে আমার বায়ার চেয়েছিল ধরো টুইস্ট পার ইঞ্চ 14, 14, 1 ইঞ্চিতে 14টা টুইস্ট থাকবে। এটা যদি কম অথবা বেশি হয়, সেক্ষেত্রে ফেব্রিকের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাবে। এজন্য বেলুন ব্রেকারের মাধ্যমে ডি টুইস্টিং যাতে না হয়, এটাকে মানে এনশিওর করা হয়। ইয়ার্ন বেলুন ব্রেকার। তোমরা কি দেখতে পাচ্ছ না? মানে ভিডিও তো দেখা যাচ্ছে এবং আমার কথাও শোনা যাচ্ছে, দুই একজন কিন্তু রেসপন্স করতে হবে। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে অংশটা, ইউ শেপের অংশটা দেখো, গাইড থেকে বের হয়ে ইউ শেপ দিয়ে গিয়ে আবার একখানে গিয়েছে। এটাকে বলা হয় প্রোগ্রামেবল ফিলিং টেনশনার। প্রোগ্রামেবল ফিলিং টেনশনার। আমরা যখন র্যাপিয়ার লুম পড়েছিলাম, আমরা বলেছিলাম যে র্যাপিয়ার পিকিং মেকানিজমটা হচ্ছে মূলত পজিটিভ পিকিং মেকানিজম। অর্থাৎ ইয়ার্নকে লেফট সাইড থেকে ধরে নিয়ে রাইট সাইড পর্যন্ত আমরা টোটালি পজিটিভলি ড্রিভেন, অর্থাৎ কন্ট্রোল ওয়েতে আমরা টোটাল ইয়ার্নটাকে ধরে নিয়ে পাস করতেছি। এই জন্য এটা পজিটিভ পিকিং মেকানিজম। কিন্তু প্রজেক্টাইলটা যেমন হচ্ছে নেগেটিভ পিকিং মেকানিজম, অ্যাজ ওয়েল অ্যাজ এয়ারজেট পিকিং মেকানিজমটা হচ্ছে নেগেটিভ পিকিং মেকানিজম। অর্থাৎ ইয়ার্নকে এয়ারের ফ্লো, এয়ার হাই ভেলোসিটিতে এয়ার পাস করানো হবে কোনো একটা নজেল দিয়ে। নজেল দিয়ে এয়ার পাস করলে ইয়ার্নটা এয়ারের কারণে ফ্লো হয়ে হয়ে সামনে যাবে, এয়ারের কারণে সামনে যাবে। তো এখানে আহ, দেখা যাবে যে কখনো কখনো সাকসেসফুল পিকিং হবে না, নাও হতে পারে। এটা চ্যালেঞ্জ। এয়ারজেট পিকিং মেকানিজম যারা তৈরি করে, তাদের চ্যালেঞ্জ হচ্ছে সাকসেসফুল পিকিং পসিবল নাও হতে পারে। স্যার, এই যে প্রজেক্টাইল এয়ারজেট এটা কি শুধুমাত্র সাকসেসফুল পিকিং হবে না, এটার জন্য নেগেটিভ না বলা না হয়? না, পিকিং হবে না এটা তো মানে কঠিন, পিকিং হওয়ানোটা কঠিন। পিকিং হওয়ানোটা কঠিন, কারণ অনেক ক্ষেত্রে প্রজেক্টাইলের ক্ষেত্রে যেটা হবে যে গ্রিপার যেটা আছে, ইয়ার্ন গ্রিপার। প্রজেক্টাইলের দুইটা অংশ, একটা হচ্ছে প্রজেক্টাইল শেল আর একটা হচ্ছে ইয়ার্ন গ্রিপার। সেখানে প্রপারলি গ্রিপ নাও হইতে পারে, কারণ ইয়ার্ন তো আহ, ঠিক অনেক থিন একটা ম্যাটেরিয়াল, তার ক্রস সেকশন অনেক থিন। সেটা সাকসেসফুলি গ্রিপ হওয়ার পরে যাওয়াটা, এটা একটা অনেক চ্যালেঞ্জিং ইস্যু। আবার এয়ার জেটের ক্ষেত্রে যেহেতু এয়ার ফ্লো করে নিয়ে যেতে হয়, এটাও একটা চ্যালেঞ্জিং ইস্যু। ইন্ডাস্ট্রি বা লুম ম্যানুফ্যাকচারার তো এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করেই লুমকে ডেভেলপ করেছে। বাট প্রজেক্টাইলটা হচ্ছে নেগেটিভ পিকিং মেকানিজম, কারণ প্রজেক্টাইল যখন মুভ করে তখন ওটা গাইডের ভিতর দিয়ে যায়, ঠিক না? আর গাইডটা এমনভাবে দেওয়া যাতে কোনোভাবে এটা মিসিং না হয়, বাট এটা নেগেটিভ পিকিং মেকানিজম। আর এয়ার জেটের ক্ষেত্রেও নেগেটিভ পিকিং মেকানিজম। আর যদি আমরা র্যাপিয়ারের কথা বলি, র্যাপিয়ারকে ইয়ার্নকে ধরে নিয়ে একবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে, ওটা পজিটিভ পিকিং মেকানিজম। আর এটা হচ্ছে প্রোগ্রামেবল ফিলিং টেনশনার। এটা ইয়ার্নের টেনশনটাকে সবসময় অ্যাকুরেট রাখে। কারণ ওয়েব ইনসারশনের সময় বলেছিলাম যে র্যাপিয়ারের ক্ষেত্রেও দেখেছি যে, আমরা গত ক্লাসে দেখলাম যে এক গ্রুপ দেখে নাই, কালকে দেখবে, নাকি আজকে দেখে ফেলেছে, সরি।
নাকি কালকে দেখবে? হ্যাঁ, আজকে তো দেখে ফেলেছে, সব গ্রুপে দেখে ফেলেছে, তাহলে আলটিমেটলি সবাই তোমরা র্যাপিয়ার সম্পর্কে অবগত আছো। আমরা বলেছিলাম যে র্যাপিয়ারের ক্ষেত্রে এবং প্রজেক্টরের ক্ষেত্রে ওয়েব টিয়ানটা ডিউরিং বিটা পর্যন্ত সবসময় টান টান অবস্থা থাকতে হবে। সেক্ষেত্রে ক্যাচ কর্ড দেওয়া হয়েছে, এখানেও ক্যাচ কর্ড দেখবো আমরা, ক্যাচ কর্ড দেওয়া হয়েছে র্যাপিয়ারের ক্ষেত্রে। আর প্রজেক্টরের ক্ষেত্রে ওয়েব ক্যাচার ছিল, সামনে আগায় ইয়ানটাকে গ্রিপ করে একবারে বিট আপ পর্যন্ত সামনে আগায় যাচ্ছে, রিড বিট আপ করতেছে, সেই পর্যন্ত আগায় গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতেছে, অর্থাৎ ওয়েব টিয়ান যাতে সবসময় টান টান অবস্থায় থাকে। তো এইটা প্রোগ্রামেবল ফিলিং টেনশনার। এটাকে যদি আমি এই যে স্কিমেটিক্যালি দেখাই, এই যে এখানে দেখো লেখা আছে। আরেকটা আমি ওয়ার্ড ফাইল ওপেন করেছি, প্যাকেজ থেকে ইয়ার্ন উইথড্রল হয়ে বেলুন ব্রেকারে যাবে, বেলুন ব্রেকার থেকে টেনশনার, টেনশনার থেকে প্রি ওয়াইন্ডার বলা হয়েছে, দেখো প্রি ওয়াইন্ডার, এটা ইডিপি, ইলেকট্রনিক ড্রাম প্রি ওয়াইন্ডার। এখান থেকে আবারও বেলুন ব্রেকার, ইলেকট্রনিক ড্রাম প্রি ওয়াইন্ডারের নেয়ার প্যারালালি জড়ানো হবে, যেহেতু অনেক স্পিডে পিকিং হচ্ছে দ্যাটস ওয়াই এখানে নেয়ার প্যারালালি জড়ানো হবে। এটা আরেকটা বেলুন ব্রেকার কনিক্যাল শেপের, এখান থেকে একটা গাইড হয়ে দেখো এই যে পিএফটি লেখা আছে, প্রোগ্রামেবল ফিলিং টেনশনার। এর ফুল ফর্মটা লিখে নিতে হবে, পিএফটিটার ফুল ফর্মটা লিখে নিতে হবে কোনো একটা খাতায় বা যেখানেই হোক, পিএফটি, হ্যাঁ, প্রোগ্রামেবল ফিলিং টেনশনার। দেন আরেকটা নজল প্রথম নজলে আসবে, এটাকে বলা হয় ফিক্সড মেইন নজল। ফিক্সড মেইন নজল এটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন অনুযায়ী কাজ করে। নজল মানে হচ্ছে আউটার এক এক পাশে ডায়ামিটার থাকবে বড় লার্জ ক্রস সেকশন, আরেক পাশে থাকবে হচ্ছে স্মল ক্রস সেকশন, একটা অরিফিস ক্রিয়েট করবে। লার্জ টু বার্নৌলিস ইকুয়েশন কাজে লাগবে এখানে, ফর্মুলাটা। এটা যেহেতু কনিক্যাল শেপ, এটাকেই নজল বলা হচ্ছে। হাই ভেলোসিটিতে ইয়ার্ন পাস করলে, হাই ভেলোসিটিতে এয়ার পাস করলে তখন এটাকে জেট বলে। এয়ার যেহেতু হাই ভেলোসিটিতে পাস হয় দ্যাটস ওয়াই এটাকে এয়ার জেট বলে। যদি ওয়াটার হাই ভেলোসিটিতে কোনো নজেল দিয়ে পাস হয় তখন এটাকে ওয়াটার জেট বলবো। তাহলে এই নজলগুলো দেখতে এরকম কনিক্যাল শেপের, এটা ফিক্সড মেইন নজল। এই নজলটা মুভ করে না, ফিক্সড মানে মুভ করে না। আমরা একটু পরে আবার ভিডিওটা শুরু করব, তখন আবার ক্লিয়ার হবে। এটা হচ্ছে মুভেবল মেইন নজল। তাহলে মেইন নজল যেটা, এটা হচ্ছে মুভেবল মেইন নজল, এটা মুভ করে। এটাকে আমরা বলবো, ফিক্সড নজলটাকে ট্যান্ডেম নজলও বলা হয়, ট্যান্ডেম। ফিক্সড নজলটাকে ট্যান্ডেম নজলও বলা হয়, ট্যান্ডেম নজল। আর মুভেবল মেইন নজলটাকে মেইন নজল অথবা মুভেবল নজল বলা হয়। ফিক্সড নজল থেকে আসার পরে মুভেবল নজলে আসবে, মুভেবল নজল মুভ করবে, তারপরে ফিলিং কাটারে আসবে। আর এখানে অনেকগুলো রিলে ভালভ আছে, এয়ার প্রেসার যেহেতু এয়ার জেট দ্যাটস ওয়াই এখানে এয়ার কম্প্রেসার থাকবে, এই মেশিনের সাথে কম্প্রেসার থাকতে হবে, কম্প্রেসার ছাড়া মেশিন চলবে না, তার এয়ার কম্প্রেসার থাকবে। স্যার ফিক্সড মেইন নজল এটা কাজটা কি স্যার? অর্থাৎ এয়ার জেট যেখানে থাকবে সেখানে এয়ার কম্প্রেসার থাকতে হবে। এয়ার কম্প্রেসারে এয়ার কম্প্রেসড করা হবে, কম্প্রেস করার পরে ফিল্টারিং করা হবে, কারণ বাতাসের মধ্যে আমাদের সারাউন্ডিংসে যে এয়ার আছে এটা যখন কম্প্রেসার কালেক্ট করবে এটার সাথে ডাস্ট এবং ডার্ট, অনেক ময়লা আবর্জনা থাকতে পারে, ময়লা বলতে ডাস্ট ডার্ট থাকবে, এগুলাকে আবার ফিল্টার করতে হবে। যেহেতু এটা ইয়ার্নে ইয়ার্ন ইনসার্শনে ব্যবহার হবে, ফিলিং ইনসার্শনে, দ্যাটস ওয়াই যাতে ইয়ার্নের মধ্যে কোনো ডার্ট কোনোভাবে এখানে না যায়, তাহলে আলটিমেটলি ফেব্রিক নোংরা হয়ে যাবে, ফিল্দি হয়ে যাবে। এখন এখানে রিলে ভালভ আছে, মানে কম্প্রেসর থেকে যে কম্প্রেসড এয়ারটা এই রিলে ভালভে আসবে, রিলে ভালভ থেকে নজেলে যাবে। আমি একটু পরে আর ক্লিয়ার করব যে কিভাবে নজেলে যাবে। নজেলে যাবে সবগুলো ক্ষেত্রেই রিলে ভালভ, যেমন এইখানে যে এয়ারটা এই বরাবর যাবে, এয়ার এই বরাবর যাবে, এখানকার এয়ারও এই বরাবর যাবে, রিলে ভালভ থেকে যে নজেলে সেই এয়ারটা এই ডিরেকশনে যাবে। যখন এই ডিরেকশনে এয়ার পাস হবে হাই ভেলোসিটিতে তখন আলটিমেটলি ইয়ার্নটা ফ্লো হয়ে হয়ে বাম থেকে ডানে যাবে। অনেকগুলো থাকবে এখানে রিলে ভালভ আর উপরে গুলো রিলে নজল বলে বা সাব নজল বলে। এই যে দেখো রিলে ভালভ বলতে এই অংশগুলো রিলে ভালভ, এক একটা রিলে ভালভের সাথে দুইটা করে নজল আছে, চারটা করে নজল থাকতে পারে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার যেভাবে তৈরি করে, কারণ এটা তো কমপ্লেক্স ইস্যু, ইয়ার্ন সাকসেসফুলি ওয়েব ইনসার্শন করাটা কমপ্লেক্স ইস্যু। ম্যানুফ্যাকচারাররা যেভাবে
করলে তাদের কাছে এই ইস্যুগুলোকে, চ্যালেঞ্জগুলোকে তারা অ্যাড্রেস করতে পারে এবং সাকসেসফুল পিকিং রেট বেড়ে যায়, দেখা যায় 99% সাকসেসফুল পিকিং হয় বা 99.99% সাকসেসফুল পিকিং হয়। এই রেটটা যত বাড়তে থাকবে তার মানে হচ্ছে ওয়েব ইনসার্শনের ক্ষেত্রে প্রবলেম তত কম হবে। তার মানে হচ্ছে ওই ওই মেশিনের জন্য ওয়েব স্টপ বা ওয়েব সিএমপিএক্স কমে যাবে। আচ্ছা, তাহলে ওয়েব রিলেটেড ব্রেকেজ কমে গেলেই তখন ওয়েব সিএমপিএক্স বেড়ে যাবে। এখন অনেকগুলো থাকতে পারে রিলে ভালভ। এটা ডিপেন্ড করবে মেশিনের উইথের উপরে। মেশিনের উইথ যত বড় হবে রিলে ভালভ তত বেশি থাকবে, রিলে নজল তত বেশি থাকবে। এরপরে সেলভেজ কাটার থাকবে, ডান দিকে কেটে দিবে, যেহেতু ডিসকন্টিনিউয়াস ওয়েভ সাপ্লাই, একটা করে ওয়েভ পাস হবে, ইয়ার্ন কেটে দিবে। বামেও কাটার আছে, ডানেও কাটার আছে। এখন কেটে দিলে তো ইয়ার্নটা স্ল্যাক হয়ে যাবে, ইয়ার্নটা লুজ হয়ে যাবে, ওয়েভ টিয়ানটা। তো সেক্ষেত্রে বিটা পর্যন্ত এই ওয়েভ টিয়ানটাকে টান টান অবস্থায় রাখার জন্য দুই সাইডেই কি থাকবে, দুই সাইডেই থাকবে হচ্ছে ক্যাচ কর্ড। অলরেডি ইয়াতে দেখানো হয়েছে র্যাপিয়ারে, এখানেও ক্যাচ কর্ড থাকবে, আমরা এখানে ভিডিওতেও দেখাবো। এখন ক্যাচ কর্ড থাকবে। ক্যাচ কর্ডটা কন্ট্রোল হবে এলসি দিয়ে, ইলেকট্রনিক ইলেকট্রনিক সেলভেস ইলেকট্রনিক লেনো সিস্টেম যেটাকে বলি আমরা, ইলেকট্রনিক লেনো সিস্টেম। আমি দেখাচ্ছি কি হবে এখানে, কিভাবে লেনো সিস্টেমটা কাজ করবে। আচ্ছা, এরপরে এখানে যাবে ফিলিং ডিটেক্টর 1, এটা একটা অপটিক্যাল সেন্সর, আর এটা ফিলিং ডিটেক্টর 2। এটা ডিটেক্ট করবে কি, এটা ডিটেক্ট করবে হচ্ছে যে সাকসেসফুলি পিকিং হয়েছে কিনা। লেট ধরো পিকিং স্টার্ট হয়েছে, যেহেতু এটা হচ্ছে নেগেটিভ পিকিং মেকানিজম, এয়ারের সাহায্যে যাবে। তো পিকিং স্টার্ট হয়েছে, মেইন নজল, ফিক্স নজল, মেইন নজল ওয়েব টিয়ানটাকে, যে নীল কালারের যে সবুজ কালারের যে ওয়েব টিয়ানটা ভিতর দিয়ে গিয়েছে, দেখা গেল যে মেইন নজল এবং ফিক্সড নজল এবং মুভেবল নজল ইয়ানটাকে পাস করে কাটার দিয়ে পাস করে দিই। কাটাতে এখন কাটবে না, কাটাতে এখন কাটবে না, ফুল সাকসেসফুল পিকিং হওয়ার পরে কাটবে, তার আগে কাটবে না। এখন ইয়ানটা এই যে রিলে ভালভ 1, রিলে ভালভ 2, রিলে ভালভ 3 পর্যন্ত গিয়েছে, যাওয়ার পরে রিলে ভালভ 4 থেকে শুরু করে এটা যদি 10 নম্বর রিলে ভালভ হয়, এই পর্যন্ত আসে নাই, এটা ডিটেক্ট করতে হবে, তাহলে এটা সাকসেসফুল পিকিং হলো না। রিলে ভালভ 3 পর্যন্ত যাওয়ার পরে ইয়ানটার যায় নাই, ইয়ানটার ফ্লো হয় নাই, ইয়ানটা কোনো কারণে আহ, পড়ে গিয়েছে বা ইয়ানটা কোনো কারণে মিস হয়ে গিয়েছে, আর সে লেফট থেকে রাইটে যায় নাই, তাহলে এটা তো মিস পিক হয়েছে বা হাফ পিক হয়েছে, পিকটা অর্ধেক যাওয়ার পরে আর যায় নাই। এটা তো ডিটেক্ট করতে হবে, এটা তো সাকসেসফুল পিকিং হয় নাই, মানে এটা ফল্টি পিকিং হয়েছে। এটা ডিটেক্ট করার জন্য এফডি ওয়ান কাজ করবে। এফডি ওয়ান দেখবে, এফডি ওয়ান যেহেতু অপটিক্যাল সেন্সর, এর মাঝখানে লাইট থাকবে, যে দুইটা, উপরে একটা অংশ নিচে একটা অংশ, মাঝখানে একটা এলইডি লাইট থাকবে। এলইডি লাইটটা সবসময় পাস করবে, সবসময় কি করবে, উপর থেকে নিচের দিকে পাস করবে বা নিচ থেকে উপরের দিকে পাস করবে। ওখানে একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে। সেন্ড সেন্ড করবে, লাইটটা সেন্ড করবে আর রিসিভ করবে, এর মাঝখানে যদি এরকম সে কখনো না পায়, ইয়ানটা না পায়, দেখো গ্রিন কালারের ইয়ানটা যদি এফডি ওয়ানে না আসে, তার মানে হচ্ছে সাকসেসফুল পিকিং হয় নাই। আমি একটু পরে ওটা ব্যাখ্যা করব কিভাবে এফডি ওয়ান কাজ করে, মানে অপটিক্যাল সেন্সরটা। তার মানে অপটিক্যাল সেন্সরটা, এফডি ওয়ানের কাজ হচ্ছে ইয়ানটা যদি লেফট সাইড থেকে রাইট সাইডে সাকসেসফুলি না আসে, তখন এফডি ওয়ান ডিটেক্ট করবে যে আসে নাই। তার মানে এরা ডিটেক্ট, যখন সে ডিটেক্ট করবে আসে নাই, তখনই সিগন্যাল পাঠাবে পিএলসিকে, পিএলসি মেশিন বন্ধ করে দিও। তার মানে ওই যে রেসপেক্টিভ পিকটা, যে পিকটা শুরু হয়েছিল সেটা সাকসেসফুলি কমপ্লিট হয় নাই, তখন আমরা মেশিনটাকে রিভার্সিং করে ওই যে ফল্টি পিকটাকে বের করে দিয়ে আগের লুম সাইকেল থেকে আবার মেশিন রান করব। রানিং লুম সাইকেলে তো ইয়ানটা পিকিংটা হয় নাই, শেডিং হয়েছে কিন্তু পিকিং হয় নাই। রানিং লুম সাইকেলে পিকিং যেহেতু হয় নাই, ও রানিং লুম সাইকেলের এক পিক ফেব্রিক তো হয় নাই, 60 ইঞ্চি পিকিং হয় নাই, দেখা যায় যে 40 ইঞ্চি হওয়ার পরে আর পিকিং হয় নাই, হাফ পিক হয়েছে, এটাকে ব্রোকেন পিক বা হাফ পিক বলে, অর্ধেকটা পিক হয়েছে, তো এটা তো ফল্টি। 40 ইঞ্চির পরে বাকি 60 ইঞ্চি পর্যন্ত 20 ইঞ্চি উইদের মধ্যে ইয়ার্ন তো থাকবে না, ওই জায়গায় ওয়েব ইয়ার্ন নাই, তাহলে ওইটা ফল্টি পিক। তখন কি করতে হবে, ওই রানিং রানিং লুম সাইকেলের মধ্যেই ইয়ার্ন মেশিন থেমে যাবে, রানিং লুম সাইকেলে মেশিন থেমে যাবে, তখন আবার রিভার্সিং করে আগের লুম সাইকেলে নিয়ে গিয়ে, আর রানিং লুম সাইকেলে মেশিন থেমে গিয়ে ওই রানিং যে পিকটা হাফ পিক বা ব্রোকেন পিক হয়েছে, ফল্টি পিক হয়েছে, সেটাকে বের করে ফেলতে হবে, ম্যানুয়ালি বের বের করে ফেলতে হবে। বের করে ফেলার পরে আগের লুম সাইকেল থেকে, এটা যদি হয় 10 নম্বর লুম সাইকেল, তো 10 নম্বর লুম সাইকেল যদি ফল্টি পিক হয়েছে,
ওইটা পিকটাকে রিমুভ করার পরে দেন রিভার্সিং মেকানিজম, মানে আর আগের লুম সাইকেলে 9 নম্বর লুম সাইকেল থেকে আবার মেশিন রানিং হবে। কেউ না বুঝতে পারলে কিন্তু সাথে সাথে আমাকে আটকায় দিবা, হ্যাঁ? আচ্ছা স্যার তাহলে ওই নজলের কাজ তো হচ্ছে কি ডাস্ট রিমুভ করা, আর স্যার না না, নো, নজলের কাজ ডাস্ট রিমুভ করা না। নজলের কাজ হচ্ছে এয়ারকে পাস করা। নজল মানেই হচ্ছে, যেহেতু নজল, নজল মানে হচ্ছে এক সাইডে কি থাকবে, ওয়াইডার ক্রস সেকশন, একটাকে একখানে থাকবে হচ্ছে স্মলার ক্রস সেকশন। এখন যখন এর ভিতর দিয়ে এয়ার পাস করানো হবে হাই ভেলোসিটিতে, তো এই ধরনের কনিক্যাল শেপের কারণে তখন এটা আরো বেশি পরিমাণে ভেলোসিটি ক্রিয়েট হবে, তখন জেট আকারে বের হবে এয়ারটা। এয়ারটা যখন জেট আকারে বের হবে, এয়ার জেট বের হবে, তখন ইয়ানটাকে সেটা, ইয়ান ভাসতে ভাসতে মানে যেহেতু ডিরেকশনটা হচ্ছে এই দিকে, বাম থেকে ডানের দিকে, তখন বাম থেকে ডানে যাবে এয়ারটা, মানে ইয়ানটা বাম থেকে ডানে যাবে, এয়ারের সাথে ভাসতে ভাসতে যাবে। আর নজরের কাজ মূলত এয়ার পাস করা। স্যার এখানে তো একটা নজল দিলেই তেলে হইতো, দুটা কেন দেওয়া হইলো? মুভেবলটা কেন আচ্ছা দেওয়া এটা হইলো বলবো, স্যার? ওইটা বলবো, একটা নজর দিলে যে হয়তো এটা আমরা বলবো। এই জন্য আমরা বলবো যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ এয়ার জেট, এয়ার জেটের ক্রোনোলজিক্যাল ডেভেলপ, আজকের যে এয়ার জেট সেটা একবারে তো এরকম হয় নাই, শুরুতে কিভাবে চেষ্টা করা হয়েছে সেটা পরে দেখবো, একটা স্লাইড বের করে দেখবো, সমস্যা নাই। আপাতত আমরা এক্সিস্টিংটা দেখে ভিডিওটা শেষ করে দেন আমি বাকি ডিসকাস করতেছি। তো এখন FD1 এর কাজ হলো যে ইয়ার্ন তার কাছে আসে নাই, ওয়েভ সাকসেসফুলি ফুল পিক হয় নাই, হাফ পিক, ব্রোকেন পিক, মিস পিক কোনো একটা হয়েছে, অর্ধেক যায়, অর্ধেক অর্ধেক পর্যন্ত পিক এসেছে অথবা আসেই নাই, এটা ডিটেক্ট করবে FD1, এটা অপটিক্যাল সেন্সর। আর FD2টা কেন দেওয়া হয়েছে? আমাদের মেশিনে FD1 আছে, FD2 নাই। আমাদের যে মেশিন আছে ল্যাবে, সেই ল্যাবের মধ্যে FD2 নাই, FD2 পরের ভার্সনে আছে। আমাদের ল্যাবের মেশিনটা হচ্ছে ডেল্টা এক্স, এর পরে এসেছে অপটিম্যাক্স, অপটিম্যাক্স এর পরে হচ্ছে অমনি প্লাস। তো যেহেতু মেশিনগুলো ক্রোনোলজিক্যালি ডেভেলপ হয়, দ্যাটস ওয়াই আমাদের যে মেশিন সেই ডেল্টা এক্স মেশিনের মধ্যে FD1 আছে, FD2টা নাই, কিন্তু আমাদের মেশিনটা সাকসেসফুলি পিকিং করে, কোনো সমস্যা নেই। কিন্তু FD2টা দিয়েছে কেন? FD2 দিয়েছে এই কারণে, কখন যেহেতু এয়ারের সাহায্যে পাস করব, তো এয়ার তো এই লাস্ট 10 নম্বর রিলে ভালভটাও তো এয়ার পাস করবে, তো এয়ার তো পাস করবে, এবং এটা যেহেতু নেগেটিভ পিকিং মেকানিজম, তো এয়ারের পাস কারণে ইয়ানটা দেখা যাবে FD1 পর্যন্ত আসছে, তার মানে হচ্ছে সাকসেসফুল পিকিং হয়েছে। কিন্তু ইয়ানটা তো FD1 পার হয়েও যেতে পারে, অর্থাৎ লেংথ অফ ইচ পিক, প্রত্যেকটা পিকের লেংথ আমার যদি দরকার 65 ইঞ্চি আমাদের পিক ইনসার্ট করতে হবে, কিন্তু যদি এরকম হয় যে আমি আরো এক্সট্রা 5 ইঞ্চি ইনসার্ট হয়ে গিয়েছে, এক্সট্রা 5 ইঞ্চি ইনসার্ট হয়ে গিয়েছে, তো এটা তো আমার তাহলে মানে বোঝা গেল এই 5 ইঞ্চি, প্রত্যেক পিকে যদি 5 ইঞ্চ করে বেশি পরিমাণে ইনসার্ট হয়, তো আমার তো লাখ লাখ পিক ইনসার্ট হয়। তো গত ক্লাসে আমি একটা হিসাব করাইছিলাম না, যে যদি 1 লাখ মিটার একটা ইয়ার্ন হয়, বা তোমরা নিজেরাও পারবা যে একটা ইয়ার্নের লেন্থ যদি 1 লাখ মিটার হয়, এবং সেটা যদি 40 কাউন্টের ইয়ার্ন হয়, সেটা কত কেজি হয়? তুমি হিসাব করে দেখো, 40 কাউন্টের একটা ইয়ার্ন 1 লাখ মিটার লম্বা যদি হয়, সেক্ষেত্রে 1.5 কেজি ইয়ার্ন বেশি হয়। তা আমি যদি এখন যদি 5 ইঞ্চি করে বেশি হয়, তাহলে এখানে লক্ষ লক্ষ পিক ইনসার্ট সারাদিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, সেক্ষেত্রে এক্সট্রা অনেকগুলো ইয়ার্ন আমাদের কনজিউম হয়ে যায়, যেটা দরকার পড়ে। দ্যাটস ওয়াই FD2 ডিটেক্ট করবে, যদি FD2 বরাবর ইয়ার্ন আসে, তাহলে বোঝা গেল যে ওই পিকের লেংথটা বড় হয়ে গেছে, ওই পিকের লেন্থ বড় হয়ে গেছে, অর্থাৎ যাতে কোনোভাবেই প্রত্যেকটা সাকসেসফুল পিকিং এও কোনোভাবেই ইয়ার্নের লেন্থ আমার রিকোয়ারমেন্ট থেকে, ওয়েব ইয়ার্নের লেন্থ রিকোয়ারমেন্ট থেকে বড় না হয়, এটা ডিটেক্ট করার জন্য FD2 আছে। যখনই FD2-র কাছে দেখো, এখানে কিন্তু FD2-র কাছে সবুজ ইয়ার্নটা যায় নাই, FD2-র কাছে ইয়ার্ন যাওয়া মানেই হচ্ছে ইয়ার্ন এক্সট্রা, ওয়েব ইয়ার্নের যা রিকোয়ার্ড লেন্থ তার থেকে বেশি পরিমাণে লেন্থের ইয়ার্ন চলে গিয়েছে, তার মানে তখনই মেশিন থেমে যাবে। ওই রেসপেক্টিভ পিকে যেহেতু বেশি ইয়ার্ন গিয়েছে, তার মানে পরের পিকগুলোতে বেশি ইয়ার্ন যাবে, বেশি ইয়ার্ন যদি যায় তাহলে তো আমার বেশি পরিমাণে ইয়ার্ন কোনো কারণ ছাড়াই কনজিউম হলো, অর্থাৎ এটা কোনো ইফেক্টিভলি প্রোডাক্টিভ ওয়েতে হলো না, এটা ওয়েস্টেজ হয়ে যাবে। তো যখনই এরকম কোনো কিছু হবে, FD2-র কাছে ইয়ার্ন যাবে, ওয়েব ইয়ার্নটা যাবে, তখনই মেশিন FD2-কে বামে সরাই নিতে হবে। এখন তো যে অবস্থায় আসে সেখান থেকে বামে সরাই নিয়ে আসতে হবে, বামে সরাই নিয়ে আসতে হবে, তাহলে দেখা যাবে যে আমার ওয়েব ইয়ার্নের কনজাম্পশনটা প্রত্যেক পিকে অনেক কম হবে, রিকোয়ারমেন্টের থেকে বেশি হবে না। তাহলে FD1টা হচ্ছে তার কাছে যদি ইয়ার্ন না আসে, তাহলে সে ডিটেক্ট করে, তখন মেশিন থেমে যায়। FD1 যদি ইয়ার্ন না পায়, তাহলে মেশিন থেমে যাবে, আর FD2 ইয়ার্ন পাইলে মেশিন থেমে যাবে, ওয়েব পাইলে বা ফিলিং ইয়ার্ন পাইলে মেশিন থেমে যাবে।
স্যার তাহলে দুইটা যে অপটিক্যাল সেন্সর। ইয়ার্নটা এক্সট্রা আমার এফডি2 এর কাছে গেল সেটাকে কি আবার ব্যাক নেওয়া হয়? ওইটার জন্য ওই রেসপেক্টিভ লুম সাইকেলে ওটাকে ব্যাক করা হবে। একটা ইয়ার নষ্ট হোক সমস্যা নাই, কিন্তু যদি আমি এরকম তাকে অ্যালাউ করি তাহলে তো এখানে লাখ লাখ ইয়ার্ন নষ্ট হবে। লাখ লাখ ইয়ার্ন, লাখ লাখ ওয়েব ইনসার্ট হবে, আর লাখ লাখ ওয়েব ইনসার্টের সাথে 5 ইঞ্চি করে এক্সট্রা লাগবে, তখন তো এটা আমার জন্য আরো বেশি ওয়েস্টেজ। ক্লিয়ার? স্যার FD1 এর বিষয়টা একটু আরেকবার বলতে পারবেন? ফিলিং ডিটেক্টর ওয়ান, হ্যাঁ এফডি মানে ফিলিং ডিটেক্টর ওয়ান, অনেকে বলে ওয়েব ফিলার ওয়ান, WF1, ওয়েব না মানে ফিলার স্যার ওয়ান। আর কি, এখানে যদি ইয়ার না আসে তাহলে আর কি কেন থেমে যাবে? FD1 এ যদি ইয়ার না আসে তার মানে হচ্ছে FD1 পর্যন্ত ইয়ার আসতেই হবে সাকসেসফুল পিকিং এর জন্য। লেট ধর আমার 65 ইঞ্চি পিক ইনসার্ট হতে হবে, FD1 পর্যন্ত 65 ইঞ্চ। আমার ইয়ার ফেব্রিকের লেন্থ 60 ইঞ্চ, 5 ইঞ্চি আমার এক্সট্রা লাগবে বামে ডানে, যেহেতু ক্যাসকট ধরবে ইয়ানটাকে টান টান রাখতে হবে। আমার সাকসেসফুল পিকিং এর জন্য 65 ইঞ্চি মিনিমাম লাগবে, তাহলে FD1 পর্যন্ত 65 ইঞ্চ হতে হবে। যদি FD1 পর্যন্ত ইয়ার না পায় তাহলে আলটিমেটলি দেখা যাবে যে ওই পর্যন্ত যেহেতু ইয়ার আসে নাই, মানে 65 ইঞ্চি ইনসার্ট হয় না, তার মানে হচ্ছে 60 ইঞ্চি উইথ বরাবর ওয়েবটিয়ান ওই ওই রেসপেক্টিভ লুম সাইকেলে পাবো না। মানে হাফ পিক হবে, ব্রোকেন পিক হবে, মিস পিক হবে, ফল্টি পিক হবে, মানে ওই পিকটা ইনসার্টে হয় নাই বা অর্ধেক ইনসার্ট হয়ে সে আর আগাইতে পারে নাই, মুভ করতে পারে নাই বাম থেকে ডানে। তো সেক্ষেত্রে তো FD1 যখন তার সামনে ইয়ান পাবে না তখনই সে মেশিনকে থামাই দিতে হবে রেসপেক্টিভ লুম সাইকেলে, তার মানে হচ্ছে সাকসেসফুল পিকিং এ হয় নাই। বাট FD2 সাকসেসফুল পিকিং হওয়ার পরেও FD2 বরাবর যদি ইয়ানটা আসে, তাহলে আমার যা রিকোয়ার্ড লেংথ অফ ওয়েবড, একটা ওয়েবটের যে পরিমাণ লেংথ দরকার তার থেকে বেশি ওয়েবড ইনসার্ট হচ্ছে, বেশি লেংথের। এই জন্য মেশিন FD2 ডিটেক্ট করবে তার কাছ থেকে ইয়ান আসছে কিনা, আসলেই মেশিনকে থামাই দিবে। ওই রেসপেক্টিভ লুম সাইকেলের জন্য ইয়ানটাকে রিমুভ করে আগের লুম সাইকেল থেকে মেশিন রান করে, এবং এর আগে আমাকে FD2টাকে বামে বামে সরাই নিতে হবে, এখন এক্সিস্টিং পজিশন থেকে বামে সরাই নিতে হবে, যাতে প্রত্যেক পিকে এক্সট্রা কোনো ওয়েব ইনসার্ট না হয়, এক্সট্রা লেংথের ওয়েব ইনসার্ট না হয়। স্যার তার মানে আমি যদি এফডি ওয়ানের সুতা না আসে আমি মেশিনটা অফ করে দিব, অফ করে দিয়ে ওই মেশিন অফ সুতা হয়ে যাবে, এটা তো অফ হয়ে প্রোগ্রামিং যাবে, ভাবেই করা। সুতাটা হুম। গেছে আমি আবার ব্যাক নিব, ব্যাক নেওয়ার পরে ওই লুম সাইকেল আমি আবার শুরু করব এন্ড হ্যাঁ, মেশিনের 10 নম্বর লুম সাইকেলে যখন 10 নম্বর লুম সাইকেলটা ফল্টি হলো, তাহলে এটা রিভার্স করে মেশিনের রিভার্সিং পজিশনের রিভার্সিং বাটন আছে, বাটন চাপলেই মেশিনের শেড, তো আলটিমেটলি আর্লি শেড টাইমিং এর জন্য যেটা হয়, আর্লি শেড টাইমিং এর জন্য শেড তো ওপেন হয়ে গিয়েছে, শেড ক্লোজ হয়ে গিয়েছে, শেড লেভেল থেকে ক্রস হয়ে গিয়েছে। এই জন্য ওই ফল্টি পিকটাকে যদি আমি বের করতে চাই, মেশিনটাকে রিভার্স করতে হবে, রিভার্সিং বাটনে চাপ দিলে তখন আগে যেটা অলরেডি আর্লি শেড টাইমিং এ শেড ক্রস হয়ে গিয়েছে সেটা ওপেন হবে, রিভার্স হয়ে ওপেন হবে। ওই রেসপেক্টিভ ফল্টি পিকটাকে বের করে ফেলবো, বের করে ফেলে 10 নম্বর লুম সাইকেলে ফল্টি ছিল, 9 নম্বর লুম সাইকেল থেকে মেশিন আবার স্টার্ট হবে। তাহলে FD1 যদি আমার এর সামনে ইয়ার্ন আসে তাহলে ওকে, না আসলে সে যদি ইয়ার্ন পায় তাহলে তার মানে ওকে। অপটিক্যাল সেন্সর যদি দেখে তার সামনে ইয়ার্ন এসেছে, মেশিন ওকে আছে, কোনো সমস্যা নেই। আর FD2 যদি তার সামনে ইয়ার্ন পায় তাহলে নট ওকে। স্যার এফডি টুটা হচ্ছে কি ফল্ট ডিটেক্ট করার পরে বামে নিব, আমি যদি একবারই বামে নিয়ে যাই আগেই তাহলে তো আমার ওই ফল্ট আসার রিকোয়ারটা মানে রেটটা আর কমে যাচ্ছে। আচ্ছা, এই যে বিষয়টা যেমন এটার একটা মিনিমাম লেংথ আছে, লেট ধরো আমার লাস্ট ইয়ার্ন থেকে 35 মিলিমিটার দূরে আমরা সাধারণত FD1টা রাখি, 35 মিলিমিটার দূরে, 35 থেকে 40 মিলিমিটার দূরে। আর FD1 থেকে FD2 থেকে 135 মিলিমিটার দূরে থাকে, কারণ এটা যেহেতু নেগেটিভ পিকিং মেকানিজম। আমার আমার আসলে FD1 যদি পায়, মানে ধরো FD2 দিলাম না, FD2 না দিলে কি ঘটনা ঘটবে, FD1 তো তার কাছে ইয়ার্ন পাইলে দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু ইয়ার্নটা যদি অনেক লম্বা হয়ে যায়, ওয়েবটিয়ানটা যদি অনেক লম্বা পর্যন্ত মানে অনেক দূর পর্যন্ত যায়, তারপরেও কিন্তু ডিটেক্ট করার কোনো সুযোগ নেই যে আসলে প্রত্যেক পিকিং এ আমার এক্সট্রা ওয়েব ইনসার্ট হচ্ছে, এক্সট্রা লেংথের ওয়েব ইনসার্ট হচ্ছে, ডিটেক্ট করার কোনো সুযোগ নেই। আমাদের মেশিন যেটা আছে অলরেডি ল্যাবে, সেখানে FD1 যেহেতু আছে তাহলে ওখানে সুযোগ নেই। FD2 দেওয়ার মাধ্যমে ওই তাহলে বোঝা গেল যে হ্যাঁ, আমি যদি বেশি পরিমাণে ওয়েব ইনসার্ট হয় তাহলে মেশিন থামাই দিতে হবে। এটা আরো ওয়েস্ট রিডাকশনের জন্য এবং সাকসেসফুল পিকিং উইথ রিডিউসিং দ্য
ওয়েবটের ওয়েস্টেজটা কমায় ফেলে সাকসেসফুল পিকিং করার জন্য আমরা মিনিমাম একটা ম্যানুয়ালি বলা আছে যেমন মানে যারা মেশিন ম্যানুফ্যাকচার তাদের ব্রোশিউরে বলা আছে যে FD1 থেকে FD2 দ্রুত কত থাকবে, ঠিক আছে। স্যার সুতা FD2 তে আসলে কোন জিনিসটা পাবেন? FD2 তে যদি আসে তাহলে মেশিন থেমে যাবে। FD2 তে আসা মানেই হচ্ছে ওই পিকের লেংথটা বড় হয়েছে, বেশি হয়েছে। ওই পিকের লেংথ যদি বেশি হয় তাহলে পরবর্তী সবগুলো পিকের লেংথে বেশি হবে। মানে আমার তো দরকার 65 ইঞ্চি, এখন হয়ে গেছে 70 ইঞ্চি। আমার 65 ইঞ্চি হলেই সাকসেসফুল পিকিং হয়ে যায়। কিন্তু আমি যখন এই FD2-র কাছে ইয়ার্ন আসবে, লেট ধরে আরো 5 ইঞ্চি এক্সট্রা হয়ে গিয়েছে, এটাই বোঝা যাবে। এক্সট্রা হয়ে যাবে নাকি প্রত্যেক পিকের দরকারই 65 ইঞ্চি, কিন্তু আরো 5 ইঞ্চি এক্সট্রা হয়ে 70 ইঞ্চি করে প্রত্যেকটা পিকের লেন্থ হয়ে যাচ্ছে, যেটা আমার 5 ইঞ্চি এক্সট্রা। প্রত্যেক পিকে 5 ইঞ্চি এক্সট্রা। এখন এটা তো আমাকে কোনো কারণেই কোনো না কোনো ভাবে এটাকে রোধ করতে হবে, প্রিভেন্ট করতে হবে যাতে না হয়। সেক্ষেত্রে FD2 হেল্প করবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আর স্যার ওই যে মানে ওয়েস্টটা কোথায় হচ্ছে রিমুভ করা হয়, কোন পার্টটায়? কোনটা? যাও গ্লাস। স্যার ওয়েস্টগুলো কোন পার্টে রিমুভ করা হয়? আপনি বলছিলেন যে ওয়েস্টগুলো সার্ক করে নেওয়া হয়, এটা কোন জায়গায় হয়? দেখাচ্ছি আমি, ইয়েটা দেখাই। ওয়েস্টটাকে রিমুভ করা হয় কিভাবে দেখো এখন একটু। এই যে এটা PFT, প্রোগ্রামেবল ফিলিং টেনশনার। হ্যাঁ, যতটা ড্রাম EDP থাকবে ততগুলো PFT থাকবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা লাইনেই, প্রত্যেকটা ওয়েবটিয়ান ওয়েব পাথ ডায়াগ্রামে থাকে। এই যে এটা হচ্ছে মুভ ফিক্সড নজল দেখো, বা ট্যান্ডেম নজল বলে এই নজলটা। এটাও নজল, হ্যাঁ, ইয়ার্ন এর ভেতর দিয়ে পাস করতেছে। এখানে অনেকগুলো পাইপ আছে, যে পাইপগুলো আসলে কম্প্রেসর থেকে যে কম্প্রেসড এয়ার আসবে সেই পাইপের সাহায্যে নজলে আসবে। এটা হচ্ছে ফিক্সড নজল, এই নজলটা কিন্তু মুভ করতেছে না, দেখো এই ফিক্সড নজল। এই নজল দুটা মুভ করতেছে না। এই যে এই নজল এবং এই আমার 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 স্পটলাইট দেখবা, এই নজল দুটা মুভ করতেছে না, কিন্তু এই যে দুইটা নজল মুভ করতেছে দেখো, এটা হচ্ছে মুভেবল নজল বা মেইন নজল। ফিক্সড নজলকে বলা হতে পারে ট্যান্ডেম নজল, আর মুভেবল নজল আর মেইন নজল। এবং অনেকগুলো দেখো ইয়েলো কালারের, সরি গ্রিন কালারের যে নীল কালারের যে কি বলে, একটা নীল কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার, দুইটা কালারের আসছে, মানে টিউব আসছে। এটা হচ্ছে এয়ার টিউব, এয়ার এই ভিতর দিয়ে আসছে আর কি, কম্প্রেসর থেকে এয়ারটা মেইন নজলে আসে টিউবের সাহায্যে, যে নীল এবং ব্ল্যাক ব্ল্যাক কালারের। এবং ট্যান্ডেম নজলের কাছেও কিন্তু ওই যে আছে, টিউব আছে ট্যান্ডেম নজলের কাছেও। কম্প্রেসর থেকে এয়ার টিউবের মাধ্যমে ট্যান্ডেম নজল বা এরকম ফিক্সড নজলের কাছেও এয়ার আসবে। এটা হচ্ছে মনিটর, 600 RPM বা 600 PPM এ চলতেছে। ইফিসিয়েন্সি এটা 94%। ফিলিং এর জন্য CMPX কত এবং ওয়ার্পের জন্য কত এটা দেখাচ্ছে। এই যে স্টপস পার CMPX ফিলিং এবং ওয়ার্প ইয়ার্নের জন্য আছে, ফিলিং স্টপস এবং ওয়ার্প স্টপস। এই ইনফরমেশন দেখায় যে এখন কত পিক ইনসার্ট হচ্ছে, দেখো পিক 56,400, 500, 600 এরকম বাড়তেছে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। এবং 1 ঘন্টা 34 মিনিট ধরে চলতেছে শিফট কাউন্টার। এখন পর্যন্ত এই শিফটে কত লাখ পিক ইনসার্ট হয়েছে। স্যার মুভেবল নজলটা লেফট টু রাইট বারবার হচ্ছে গিয়ে সে লেফট টু রাইট না, ফ্রন্ট ব্যাক টু ফ্রন্ট, ব্যাক টু ফ্রন্ট। মানে রিডের সাথে মুভেবল নজলটা মূলত স্লের সাথে লাগানো থাকবে। স্লে যেভাবে ব্যাক থেকে ফ্রন্টে আসবে, মুভেবল নজলে ফ্রন্টে থাকে। এই যে কাটার, ওয়েবড কাটার
বামে ডানে মুভেবল নজলের মেইন নজলের পরেই তো থাকবে হচ্ছে কাটার, এই যে কাটার। এবার সামনে রিড আছে, রিডের ভিতর দিয়ে ইয়ার্ন পাস করতেছে রিডের নিচে, আর রিডের ঠিক সামনে স্লের সাথে লাগানো থাকবে হচ্ছে আমাদের সাব নজল গুলো। এখানে সাব নজল দেখানোর সুযোগ নাই, মেশিনে দেখবো। এই যে সাব রিলে ভালভ এবং সাব নজল গুলো তো আর মেশিন চলার সময় দেখা যাবে না, আমাদের মেশিনের সাব নজল আছে, রিলে ভালভ আছে, সবই দেখা যাবে, হাত দিয়ে আমরা দেখবো, সমস্যা নেই। এটা হচ্ছে টেম্পল, টেম্পলের সাহায্যে ইয়াং ফেব্রিকটাকে টানটান অবস্থায় রাখছে আর কি, ক্লথ ফেল বরাবর। এটার মধ্যে ডেনিম ইন্ডাস্ট্রি, তো ডেনিম ফেব্রিক তৈরি হচ্ছে। এই যে এই অংশের মধ্যে, এই যে আমার যে এখন কার্সর যেখানে আছে, এখানে একটা সাবনজল আছে এই বরাবর, এই যে কালো টাইপের, যদি এখানে খুব একটা বেশি ভিজিবল না, কালো টাইপের সাবনজল আছে। তার পাশে দেখো উপরে এবং নিচে এরকম একটা অংশ আছে, এটাই মূলত হচ্ছে ফিলিং ডিটেক্টর 1। এই মেশিনের মধ্যেও ফিলিং ডিটেক্টর 1-এ নাকি দুইটা আছে দেখি, দুইটা আছে, এই যে এখানে FD1 FD2 দুইটা আছে, এই যে দুইটা, এখানে একটা আছে, এখানে একটা আছে। দুইটা একটা FD1 একটা FD2। আর এইটা হচ্ছে ক্যাচ কর্ড, এই যে ক্যাচ কর্ড, এটা হচ্ছে সেলভেজ অফ দ্য ফেব্রিকের সেলভেজ থেকে ক্যাচ কর্ডটা আছে 35 থেকে 40 মিলিমিটার দূরে। যেহেতু ফিলিং ডিটেক্টরের পরেই ক্যাচ কর্ডটা থাকতে হবে, কারণ ফিলিং ডিটেক্টর 1 পর্যন্ত ইয়ানটা আসতে হবে, ওয়েবটিয়ানটা আসতে হবে। ওয়েবটিয়ানটা এসে ফিলিং ডিটেক্টর পার হয় এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত ক্যাচ ইয়ানটা আসছে, এই পর্যন্ত আসতে হবে ইয়ানটাকে, তাছাড়া তো ক্যাচ কর্ড ধরবে কিভাবে। আসলো, তো আসার সময় ক্যাচ কর্ডটা আলটিমেটলি ক্যাচ কর্ডটা ওয়ান ডাউন প্লেইন একটা উইভ করবে। আর ক্যাচ কর্ডটা মূলত কন্ট্রোল হবে ইউজিং দ্য এলসি, ইলেকট্রনিক লেনো সিস্টেম। কোনটা দেখি আমরা, এই যে ক্যাচ কর্ড দেখছো, ইয়ানটাকে ধরছে, এই যে সাদা ইয়ান, যেহেতু ডেনিম হচ্ছে ওয়েব বরাবর সাদা, যেহেতু ইয়ান ব্যবহার হয় হোয়াইট কালারের। এখানে একটা বলার বিষয় যে স্বাভাবিক যে হিল ক্রসিং হচ্ছে, হিল ক্রসিং অ্যাঙ্গেলের থেকে এলসি ক্রসিং অ্যাঙ্গেলটা আগেই হতে হবে। যদি হিল ক্রসিং হয়, লেট ধরো হিল ক্রসিং অ্যাঙ্গেল হচ্ছে 290 ডিগ্রি, মানে শেড ক্রসিং অ্যাঙ্গেলটা 290 ডিগ্রি, তাহলে এলসি ক্রসিং অ্যাঙ্গেল অর্থাৎ ক্যাচ কর্ড যেহেতু ক্রস করতে হবে, তো সেই ক্র্যাচ কর্ডের ক্রসিং অ্যাঙ্গেলটা বা এলসি ক্রসিং বলে আর কি, ইলেকট্রনিক লেনো সিস্টেম ক্রসিং অ্যাঙ্গেলটা হবে 270 ডিগ্রি। অর্থাৎ হিল ক্রসিং অ্যাঙ্গেলের বা শেড ক্রসিং অ্যাঙ্গেলের 20 ডিগ্রি আগেই লেনো ক্রসিং হতে হবে বা ক্যাচকট ক্রসিং হতে হবে, কারণ ক্যাচকটটা তো ইয়ানটাকে ধরতে হবে আগে। তাকে টান টান অবস্থায় বামে ডানে যদি ক্যাচকট না ধরে, তাহলে তো ইয়ানটা ওয়েব ইয়ানটা স্ল্যাক হয়ে যাবে, লুজ হয়ে যাবে। সেক্ষেত্রে তো এই যে বরাবর, এই বরাবর ওয়েব লুজ তৈরি হবে, সেলভেজ বরাবর ওয়েব লুজ তৈরি হবে এই বরাবর, যেহেতু এখানে লুজ হয়ে যাবে। তো এই জন্য এই ক্যাচকট গুলো, পিকানলের ক্ষেত্রে ক্যাচকট গুলো থাকেই হচ্ছে এলসির মধ্যে, ইলেকট্রনিক লেনো সিস্টেমের মধ্যে। আমরা ক্যাচ কর্ড দেখবো, এলসিটা দেখবো এখন আমরা। এটা র্যাপিয়ারের ক্ষেত্রেও এলসি থাকে, ইলেকট্রনিক লেনো সিস্টেম। পিকানলের র্যাপিয়ারের ক্ষেত্রেও এলসি থাকে, এবং এয়ারজেটের ক্ষেত্রে এলসি থাকে। এই যে অতিরিক্ত যে ইয়ার্নটা, যেটা অলরেডি FD1 পার হয়ে গিয়েছে, সেটাও কিন্তু ওয়েস্টেজ হিসেবে আমরা কেটে দিচ্ছি। এই যে কেটে দিচ্ছে অতিরিক্ত ইয়ার্নটা, অত দরকার নেই আমার, কিন্তু এটা সাকসেসফুল পিকিং এর জন্য দরকার আছে। কিন্তু এক্সট্রা FD1 বাদেও যদি FD2 পর্যন্ত যায়, তাহলে অনেক এক্সট্রা হয়ে গেল। এই যে এটা হচ্ছে এলসি, ইলেকট্রনিক লেনো সিস্টেম। কোনটা দেখো, এই যে এই সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে এলসি। এখানে কিছু, এই এলসি মানে হচ্ছে এখানে কিছু কি আছে, হিল্ড ওয়্যার আছে, এই যে হিল্ড ওয়্যার আছে।
এটা ওয়ান আবান্ডান্ট প্লেন ডিজাইনের মতো দুইটা দুইটা ফ্রেমের মতো আছে। দুইটা ফ্রেমের ধরো 10 10 20টা বা 15 15 30টা করে হিল্ড ওয়্যার আছে। তো 15টা নিচে নামে 15টা উপরে ওঠে। তাহলে এখানে দুইটা সার্ভো মোটর, স্টিপার মোটর, স্টেপিং মোটর দেওয়া আছে। তো 15টা হিল ওয়্যার একটা ফ্রেমের মতো অল্প জায়গার মধ্যে শুধুমাত্র ক্যাচ কর্ডের জন্য থাকবে। 15টা নিচে নামবে, 15টা উপরে উঠবে, মোট 30টা। দুইটা হিল ফ্রেমের মতো আছে। দুইটা হিল ফ্রেমের মতো যেহেতু আছে, সেক্ষেত্রে একটা হিল ফ্রেমে যদি 15টা, মানে একটা এলসি দুইটা পার্ট, একটা হচ্ছে দুইটা অংশ, একটা অংশের মধ্যে 15টা হিল্ড ওয়্যার আছে, আর একটা অংশের মধ্যে আরো 15টা হিল্ড ওয়্যার আছে। তো 15টা হিল্ড ওয়্যার মিলে একটা ফ্রেমের মতো কাজ করবে। যদি অল্প জায়গার মধ্যে আছে, সেটা নিচে নামলে মানে ওয়ান আবান্ডান প্লেন ডিজাইনে যেহেতু কাজ করবে, ওইটার জন্য আলাদাভাবে লাগানো আছে, এলসিটা আলাদাভাবে লাগানো আছে। যদি আমরা আমাদের একটা হিল ফ্রেমকে এলসি মানে লেনোর জন্য ব্যবহার করতাম, দুইটা হিল ফ্রেমকে, ধরো আমাদের এখানে টোটাল 10টা হিল ফ্রেম আমি ব্যবহার করলাম, 8টা দিয়ে ডিজাইন করলাম, আর দুইটা হিল ফ্রেমকে আমি ডেডিকেটেডলি ইউজ করলাম লেনোর জন্য এবং ক্যাচ কর্ডের জন্য। সেক্ষেত্রে কিন্তু আমি আলাদা আলাদা ক্রসিং অ্যাঙ্গেল করতে পারবো না। যেহেতু এলসির মাধ্যমে আমি এলসিটাকে আলাদা কন্ট্রোল করতে পারি, তাই এলসিটাকে আমি আলাদা একটা ক্রসিং অ্যাঙ্গেল দিতে পারবো। যদি আমি ক্যাচকট সহ পুরা লেনোটাকে আমি হিল ফ্রেম দিয়ে ডিনোট করে দেই, যে 10টা হিল ফ্রেমের মধ্যে 8টা হিল ফ্রেম দিয়ে ডিজাইন হবে, আর বাকি দুইটা হিল ফ্রেম লেনোর জন্য থাকবে, তাহলে কিন্তু এই যে আলাদা ক্রসিং অ্যাঙ্গেলটা দেওয়া পসিবল না। তার মানে হচ্ছে ওয়েব টিয়ানটা টান টান অবস্থায় থাকবে, যে মানে আপ টু বিটা পর্যন্ত, সেটা কিন্তু দুইটা হিল ফ্রেম অ্যাসাইন করলে সেটা কিন্তু আমি আলাদা ক্রসিং অ্যাঙ্গেল দিতে পারতেছি না, এটা প্রবলেম। এই জন্য এলসি এই বিষয়টাকে, এই যে চ্যালেঞ্জ যেটা সবসময় টান টান অবস্থায় ইয়ার্নে ওয়েব টিয়ানটা থাকা, এই 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 চ্যালেঞ্জটাকে ইলেকট্রনিক লেনো সিস্টেম এটা কিন্তু আলটিমেট অ্যাড্রেস করবে। মানে এই প্রবলেমটাকে মিটিগেট করবে ইলেকট্রনিক লেনো সিস্টেম, যেহেতু এখানে এলসিটা আলাদাভাবে আমি কন্ট্রোল করতে পারতেছি, আলাদাভাবে এর ক্রসিং অ্যাঙ্গেলটা দিতে পারতেছি। স্বাভাবিক হিল ক্রসিং অ্যাঙ্গেলের থেকে এলসি ক্রসিং অ্যাঙ্গেলটা 20 থেকে 25 ডিগ্রি আগে দেওয়া হয়, আর আগেই হতে হবে। ক্যাচ কর্ডের জন্য এই যে একটা বড় এরকম ফ্ল্যান্স ববিন থেকে ক্যাচ কর্ডের ইয়ানটা আসে, এটা আবার শুধুমাত্র লেনোর এলসি দিয়ে যায়। স্যার ওই যে সাইডের যে সুতাগুলো দেখা যাচ্ছে এগুলো যে সেলভেজ, সেলভেজ না এটা কাটিং সেলভেজের সেলভেজ? পরে, মানে এটা ওয়েস্ট ওয়াইন্ড, এটা ওয়েস্টেজ, এটা ওয়েস্ট ওয়াইন্ডারে জড়ানো হবে। দেখো কোথায় যায়, এই যে এটা ওয়েস্ট ওয়াইন্ডার, এটা ওয়েস্টেজ আসলে, এটা এটা স্যার এটাকে ওই যে এক্সট্রা যে সুতাগুলো আসছে সেই ওয়েস্টেজগুলো? হ্যাঁ, মানে আমার দরকার তো হচ্ছে 60 ইঞ্চি, কিন্তু 65 ইঞ্চি তো আমাদের অলরেডি ইনসার্ট হতে হবে সাকসেসফুল পিকিং এর জন্য। এই জন্য এক্সট্রা 5 ইঞ্চি তো লাগবে না, সেটাই কেটে ওয়েস্ট ওয়াইন্ডারে জড়ানো হচ্ছে। স্যার এগুলো থেকে কি আবার পুনরায় ইয়ার্ন বানায় প্রোডাকশনে দেওয়া হয় ওয়েস্টগুলো হ্যাঁ থেকে? হবে, এটা রিসাইক্লিং করে আবার করে করা হবে। ডেনিমে যেহেতু রিসাইক্লিং মানে রোটর ইয়ার্ন ব্যবহার হয়, রোটর ইয়ার্ন ব্যবহার করা হয়, এটা ওয়েস্টেজ থেকেই তৈরি হয়। যেহেতু আর কম টিয়ান কার্ডের ইয়ার্ন ব্যবহার করা হয়। মানে এতক্ষণ ডিসকাশনটা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। ওয়েবটিয়ান পার্ট ডায়াগ্রাম, প্রথমে প্যাকেজ থাকবে, প্যাকেজ থেকে ইয়ার্ন এসে বেলুন ব্রেকারে দিয়ে রেসপেক্টিভ টেনশনারের মধ্যে দিয়ে গিয়ে পরে প্রিওয়াইন্ডারে যাবে, এখান থেকে আবার বেলুন ব্রেকারের মধ্যে দিয়ে পিএফটি প্রোগ্রামেবল ফিলিং টেনশনার, দেন মেইন ফিক্সড মেইন নজল বা ট্যান্ডেম নজল, আর মুভেবল মেইন নজল। দেন এটা দিয়ে ইয়ার্ন যাবে, এখানে অনেকগুলো রিলে ভালভ থাকবে, রিলে ভালভের সাথে রিলে নজল বা সাব নজল থাকবে, অনেকগুলো সাব নজল থাকতে পারে। এটা ডিপেন্ড করবে কত উইদের ফেব্রিক তৈরি করতেছে বা লুমের উইথ কত, লুমটা কত উইদের। এখন আমরা কিন্তু লুম আর্টিকেল করেছিলাম র্যামিয়ারে লুম আর্টিকেল করেছিলাম যে গ্রিপার ওপেনার রেলটাকে আমরা কম বেশি করেছিলাম, এবং সাথে সাথে গ্রিপার স্ট্রোক সেটিংস, না আমাদের যে গ্রিপার আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড র্যাপিয়ার বা গ্রিপার, এগুলোর স্ট্রোক সেট করেছিলাম ওই র্যাপিয়ার হুইলের মধ্যে। ওইটা যেমন করতে হয়েছে, সাথে সাথে আবার গ্রিপার ওপেনার রেলটাকেও কিন্তু আমি কি করব, ডানে বামে সরাবো যদি আমি ওয়াইডার উইদের ফেব্রিক তৈরি করতে চাই, অথবা
আর লোয়ার উইথের ফেব্রিক তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু গ্রিপার ওপেনার রেইলটাকেও কিন্তু স্লে বরাবর এক্সিস্টিং থেকে যদি স্মল উইথের ফেব্রিক তৈরি করতে চাই এক্সিস্টিং উইথ থেকে, তখন গ্রিপার ওপেনার রেইলটাকে আমি কি করব, আমরা বামে সরাই নিয়ে আসবো। ডানে ছিল, এখন বামে সরাই নিয়ে আসবো। সাথে সাথে সি হুক যেগুলো ছিল র্যাপিয়ারের জন্য, সি হুক গুলাকে আমি কি করব, সি হুক গুলাকে খুলে ফেলবো, স্লে থেকে সি হুকও খুলে ফেলবো, কারণ আমার তো ওই পর্যন্ত র্যাপিয়ার দরকার নেই, র্যাপিয়ারের বেল যাওয়ার দরকার নাই, দ্যাটস ওইটাও খুলে ফেলবো। ওটা ছিল লুম আর্টিকেল ফর র্যাপিয়ার লুম, এখানেও লুম আর্টিকেল করতে হবে। যদি আমি এখন আমার ফেব্রিকের উইথ হতে হবে 70 ইঞ্চি ফেব্রিক তৈরি করা যাবে, তাহলে আমি এখন যদি 60 ইঞ্চি করতে চাই তাহলে 10 ইঞ্চি তো কমাইতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, 10 ইঞ্চি কমানোর জন্য দেখা যাবে যে রিলে ভালভ যেটা আছে, এই যে আমি এখন যে কার্সর রেখেছি, এই কার্সরের রিলে ভালভ লেট ধরে আরো দুইটা আমাকে কি করতে হবে, আমার 10টা আছে, আমি 8টা দিয়েই 60 ইঞ্চি ফেব্রিক তৈরি করতে পারতেছি, তাহলে দুইটা রিলে ভালভকে ইনঅ্যাক্টিভ করে ফেলতে হবে। দুইটা রিলে ভালভ ইনঅ্যাক্টিভ করে দিয়ে দুইটা রিলে নজল, 4টা রিলে নজলকে খুলে ফেলতে হবে, যেহেতু এখানে এক একটা রিলে ভালভে দুইটা করে রিলে নজল আছে বা সাব নজল আছে, তাহলে দুইটা রিলে ভালভ ইনঅ্যাক্টিভ করে দিয়ে 4টা সাব নজলকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে এই যে কাটারটা আছে সেলভেজ কাটার, এই কাটারটাকেও কি করতে হবে, বামে সরাই নিয়ে আসতে হবে। এবং FD1টাকেও আমি কি করব, বামে সরাই নিয়ে আসবো, FD2টাকেও বামে সরাই নিয়ে আসবো, কিন্তু FD1 এবং FD2-র মধ্যবর্তী রিলেটিভ যে ডিস্টেন্স, এটাকে ঠিক রেখে বামে সরাই নিয়ে আসবো, রিলেটিভ পজিশন ঠিক রেখে বামে সরাই নিয়ে আসবো। কারণ আগে আমি 70 ইঞ্চি ফেব্রিক তৈরি করতাম, এখন 60 ইঞ্চি ফেব্রিক তৈরি করবো। এটা হচ্ছে এয়ারজেটের জন্য, এয়ারজেট লুমের জন্য বা এয়ারজেট পিকিং মেকানিজমের জন্য লুম আর্টিকেল। এখানে তো গ্রিপার স্ট্রোক সেটিংস নাই, এখানে হচ্ছে মূলত ফিলিং ইয়ার্নের যে স্ট্রোক, ফিলিং ইয়ার্নের লেংথ আমি অ্যাডজাস্ট করব। আর ওখানেও র্যাপিয়ারের ক্ষেত্রে গ্রিপার স্ট্রোক সেটিং এর মাধ্যমে কিন্তু আমি ওয়েফ ইয়ার্নের লেংথ অ্যাডজাস্ট করেছি। আর এখানে যেহেতু এরকম গ্রিপার নাই, দ্যাটস আমি এখানে রিলে ভালভকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে রিলে নজল খুলে ফেলবো, আর র্যাপিয়ারের ক্ষেত্রে আমি সি হুক খুলে ফেলবো এবং গ্রিপার ওপেনার রেইলকে বামে সরাই নিয়ে আসবো। আর এখানে এয়ারজেটের ক্ষেত্রে রিলে ভালভকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে রিলে নজল খুলে ফেলবো, খোলা যাবে, ওখানে যেহেতু অপশন আছে খোলা যাবে, আবার পরে লাগানো যাবে। এবং সেক্ষেত্রে সেলভেজ কাটারটাকেও বামে সরাই নিয়ে আসবো, FD1 এবং FD2কে বামে সরাই নিয়ে আসবো, FD1 FD2-র মধ্যবর্তী রিলেটিভ ডিস্টেন্সটাকে ঠিক রেখে। তাহলে আমরা এয়ারজেটের ক্ষেত্রেও লুম আর্টিকেল বা স্ট্রোক সেট করতে পারবো। স্ট্রোক বলতে এখানে ইয়ার্নের লেংথ অ্যাডজাস্ট করতে পারবো, ওয়েফটি ইয়ার্নের ফিলিং ইয়ার্নের লেংথ, এটাকেই এয়ারজেটের ক্ষেত্রে লুম আর্টিকেল বলে। স্যার যদি এখন ওয়েভটা বেশি ইনসার্ট হয়ে যায় মানে FD2 তে যায়, তাহলে এটাকে আমরা সলভ করব? যদি যাওয়া তো যাবে না। স্যার মানে এক্ষেত্রে এখন যদি কোনো কারণে বেশি ওয়েভ ইনসার্ট হচ্ছে মানে ওয়েভ স্ট্রেস হচ্ছে, হ্যাঁ তো এখন যাচ্ছে, তো কিন্তু মেশিন কোনোভাবে, স্টপ হ্যাঁ করব। রাইট রাইট, মানে এইটা তো না যে আমরা FD2 পর্যন্ত গিয়েছি, আমি কি করব, আমি যতই FD2 নিচে বামে সরাই নিয়ে আসি, তাহলে এই ইয়ার্নটাকে ক্যারি করতেছে কি, ইয়ার্নটাকে বাম থেকে ডানে নিয়ে আসার ক্ষেত্রে ইয়ার্নের সারফেসে যে এয়ারটা তো আলটিমেটলি ইয়ার্নের সারফেসের মধ্যে স্ট্রাইক করতেছে দেখে ইয়ার্নটা বাম থেকে ডানে যাচ্ছে। তাহলে আমার যে ইয়ার্নের মধ্যে যে এয়ার প্রেসার যাচ্ছে সেই প্রেসারটা কমায় ফেলতে হবে। তাহলে এখন প্রেসার অ্যাডজাস্ট করতে হবে, মানে এয়ারের প্রেসার অ্যাডজাস্ট করতে হবে। এই যে আমি বললাম না যে মেইন নজল বা ট্যান্ডেম নজলেও তো ভালভ আছে, মানে এয়ারের টিউব আছে, এয়ারের টিউবটা কম্প্রেসড এয়ার টিউবের মাধ্যমে এই মেইন নজলে আসতেছে, আর সরি ট্যান্ডেম নজলে আসতেছে। আর ট্যান্ডেম নজলের মধ্যে যেহেতু এয়ারটা এই ডিরেকশন বরাবর পাস হচ্ছে, তাহলে সাধারণত এয়ারের প্রেসার থাকে, দেখো ট্যান্ডেম নজলে থাকে 1 থেকে 2 বার, মানে অ্যাটমসফেরিক প্রেসার। মুভেবল মেইন নজলে থাকে 3 থেকে 4 বার বা 5 বার, 3 থেকে 5 অ্যাটমসফেরিক প্রেসার। এই যে রিলে ভালভ বা রিলে নজল বা সাব নজল, এখানে প্রেসার থাকে এরকম 3 থেকে 5 বার পর্যন্ত। এখন দেখো অ্যাটমসফেরিক প্রেসারের থেকে অনেক বেশি প্রেসার থাকে এখানে। আমাদের তো 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 1.01, মানে একবার মানে 1.01 অ্যাটমসফেরিক প্রেসার, মানে 101.325 কিলো প্যাসকেল, ঠিক না? তাহলে স্বাভাবিক যে আমাদের এয়ার প্রেসার তার থেকে দেখা যাচ্ছে 4-5 গুণ বেশি থাকে। এখন যখনই এফডি ওয়ান পার হয়ে FD2 যখন দেখা যাচ্ছে FD2 কি করতেছে, ইয়ারটাকে ডিটেক্ট করতে পারতেছে, তার মানে হলো যে আমার এয়ারের প্রেসারটা আরো অ্যাডজাস্ট হয় নাই, বেশি হয়ে গিয়েছে। বেশি হয়ে যাওয়ার কারণেই তো ইয়ারটাকে টেনে নিয়ে এসে FD1 পার করায় দিয়ে FD2 পর্যন্ত নিয়ে যাচ্ছে। তা আমি এখন এই ইয়ার প্রেসারটা অ্যাডজাস্ট করব যাতে FD2 আর কি না পায়, ইয়ানটা না পায়, FD2 পর্যন্ত FD আর না আসে।
এটা একটা টিপিক্যাল রেঞ্জ, 1 to 2 বার ফর ট্যান্ডেম নজল, 3 to 5 বার ফর মেইন নজল বা মুভেবল নজল, 3 to 5 বার ফর সাব নজল। এটা একটা টিপিক্যাল ভ্যালু, এর মধ্যে কম বেশি করতে হবে। এটা ডিপেন্ড করবে আমি কি ধরনের ইয়ার্ন ব্যবহার করতেছি। লেট ধরো আমি ব্যবহার করছি মনোফিলামেন্ট। মনোফিলামেন্ট ইয়ার্ন তো স্লিপারি হবে, একটা মাত্র ফিলামেন্ট ইয়ার্ন, তাহলে স্লিপারি হবে। তাহলে এই ইয়ার্ন পাস করতে গেলে অনেক বেশি পরিমাণে এয়ার প্রেশার দিতে হবে, কারণ ইয়ার্ন স্লিপারি হওয়ার কারণে ইয়ার্নের সারফেসটা যদি স্লিপারি হয়, এয়ার তো এই বরাবর স্ট্রাইক করতেছে, এই বরাবর এয়ারটা স্ট্রাইক করতেছে, ইয়ার্ন মনোফিলামেন্ট ইয়ার্ন। ইয়ার্নটাকে তো এয়ারের সাথে ইয়ার্নের সারফেসে ফ্রিকশন হবে, এয়ারের সাথে ইয়ার্নের সারফেসে ফ্রিকশন হবে, ফ্রিকশনের কারণে ইয়ার্নটা বাম থেকে ডানে যাবে। এটা ইয়ার্নের ক্রস সেকশন, এটা ইয়ার্নের ক্রস সেকশন বা ইয়ারটা এইভাবে ইয়ার্নের সারফেসে আসবে, এয়ারের সাথে ইয়ার্নের সারফেসের ফ্রিকশন হবে, ফ্রিকশন হওয়ার কারণে ইয়ার্নটা বাম থেকে ডানে যাবে। যদি মনোফিলামেন্ট হয় তো ফ্রিকশন কম হবে, ফ্রিকশন কম হলে অনেক বেশি পরিমাণে এয়ার কনজাম্পশন হবে, মানে অনেক বেশি পরিমাণে এয়ার পাস করতে হবে, মানে এয়ার প্রেশার বাড়াইতে হবে, লেট ধরো পাস করতে হবে। আর যদি এটা মাল্টিফিলামেন্ট হয়, মাল্টিফিলামেন্ট হলে ইয়ার্নের সারফেসটা একটু রাফ থাকবে, রাফ থাকলে এয়ার যখন ইয়ার্নের সারফেসে এসে স্ট্রাইক করবে তখন এয়ারটা সাকসেসফুলি স্ট্রাইক করতে পারবে এবং ফ্রিকশনটা অনেক বেশি হবে ইয়ার্নের সাথে এয়ারের। তখন দেখা যাবে 3.5 বার এয়ার প্রেসারের দ্বারা ইয়ার্নটা সাকসেসফুলি পিকিং হচ্ছে, যেটা মনোফিলামেন্টের জন্য 5 বার লাগতেছে, 5 বার লাগতেছে। তাহলে এখন ইয়ার্ন কোন ধরনের ওয়েভ ব্যবহার করা হচ্ছে এর উপর বেসিস করে এয়ার প্রেসার অ্যাডজাস্ট করতে হবে। আবার যদি হয় কম টিয়ান যদি হয়, কম টিয়ানের সারফেসটা একটু স্মুথ থাকবে, দেন আমাদের যদি রোটর ইয়ার্ন হয় বা কার্ডেড ইয়ার্ন হয়, কার্ডেড ইয়ার্নে যেহেতু আমরা কম্বিং করি না, দ্যাটস ওয়াই ওটার সারফেসটা একটু রাফ থাকবে, হার্শ থাকবে, ওই সারফেসের সাথে এয়ারের ফ্রিকশনটা বেশি হবে। এই জন্য কম টিয়ার্নের থেকে কার্ডেড ইয়ার্নে এয়ার কনজাম্পশন কম হবে, কম এয়ার প্রেশারের মাধ্যমে কার্ডেড ইয়ার্নের সাকসেসফুল পিকিং করা যাবে এয়ার জেটে, রাদার দেন কম টিয়ার্ন যেহেতু স্মুথ সারফেস, যত সারফেস স্মুথ হবে, যত সারফেস ইয়ার্নের সারফেস যত স্মুথ হবে তত বেশি পরিমাণে এয়ার প্রেশার লাগবে সাকসেসফুল পিকিং করার জন্য। এই জন্য মাদার উইভিংয়ে, অর্থাৎ আমরা আমাদের যে শার্টিং এবং সুইটিং ফেব্রিক যেটা আছে, অর্থাৎ আমাদের শার্ট প্যান্ট বানানো যে ফেব্রিকগুলো, জিন্স বা গ্যাবার্ডিন না, এই ধরনের ইন্ডাস্ট্রিতে দেখবা যে এয়ার জেটও থাকে, র্যাপিয়ারও থাকে। কারণ এয়ার জেট যেহেতু কম টিয়ানের জন্য বা কম টিয়ান বা এরকম ফাইনার কাউন্টের ইয়ার্ন অ্যাজ ওয়েল অ্যাজ সফট সারফেসের ইয়ার্নের জন্য ভালো পারফর্ম করে না, দ্যাটস ওয়াই আমাদের দেখবে মাদার উইভিংয়ের ইন্ডাস্ট্রিগুলো সবগুলোতেই কিন্তু 100% এয়ার জেট না, 100% এয়ার জেট লুপ না, সেখানে র্যাপিয়ারও থাকে, এয়ার জেটও থাকে। কিন্তু যদি ডেনিম ইন্ডাস্ট্রি হয়, যত ডেনিম ইন্ডাস্ট্রি আছে তুমি দেখবে সব ইন্ডাস্ট্রির মধ্যেই খুব কম পরিমাণে মানে র্যাপিয়ার লুম আছে, ম্যাক্সিমামই হচ্ছে এয়ার জেট লুম। কারণ ডেনিমের ক্ষেত্রে যেহেতু 7 কাউন্ট 8 কাউন্টের ইয়ার্ন ব্যবহার হয়, 5 কাউন্টের ইয়ার্ন ব্যবহার হয় এবং রোটর ইয়ার্ন ব্যবহার হয়, মানে রোটর ইয়ার্ন বা লোয়ার কাউন্টের ইয়ার্ন যদি হয় সেক্ষেত্রে ইয়ার্নের ক্রস সেকশন এরিয়া বা সারফেস এরিয়াটা বেশি হয়। যেহেতু কাউন্ট কম মানে ইয়ার্নটা বেশি, ক্রস সেকশন মোটা, ইয়ার্নটা বড় ক্রস সেকশনের, তার মানে হচ্ছে ইয়ার্নের সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া বেশি হলে এয়ারের সাথে ইয়ার্নের সারফেসের ফ্রিকশনটা বেশি হয়, তখন সাকসেসফুল পিকিংয়ের রেট বেড়ে যায়। এই জন্য ডেনিম উইভিংয়ের ক্ষেত্রে কোনো ইন্ডাস্ট্রিতে 100% এয়ার জেট লুম ব্যবহার করে, র্যাপিয়ার লুম নাই। কিন্তু যদি মাদার উইভিং হয় তাহলে 100% যদি কেউ এয়ার জেট নিয়ে ইনস্টল করে তাহলে সে বোকামি করবে, হবে না, সে পারবে না। কারণ আমাদের 50 কাউন্ট 60 কাউন্টের ইয়ান ব্যবহার হয় এবং ম্যাক্সিমাম কম টিয়ান ব্যবহার হয় আর হাই টুইস্টেড ইয়ান ব্যবহার হয়। সেক্ষেত্রে ইয়ার্নের সারফেস খুব স্মুথ হয় এবং ইয়ার্নের সারফেস যেহেতু কাউন্ট বেশি হওয়ার কারণে সারফেস এরিয়া কমে যায়, তখন বেশি পরিমাণে এয়ার কনজিউম হয় এবং সাকসেসফুল পিকিং হওয়া কঠিন হয়ে যায়। আর যেহেতু র্যাপিয়ারের ক্ষেত্রে ইয়ার্নটাকে গ্রিপার এবং রিসিভার দুইটা ক্যারি করে নিয়ে যায়, সেক্ষেত্রে সাকসেসফুল পিকিং এর রেট র্যাপিয়ারের জন্য বেড়ে যায় যদি আমরা ফাইনার কাউন্টার ইয়ার্ন ব্যবহার করি এবং যে ইয়ার্নের সারফেসটা বেশি স্মুথ এই ধরনের ইয়ার্ন ব্যবহার করি, র্যাপিয়ার পিকিং মেকানিজম এই ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এই জন্য যদি তোমরা এরকম
একই কোম্পানির দুইটা ইন্ডাস্ট্রিতে যাও, তুমি যাবে হচ্ছে মাদার উইভিং ইন্ডাস্ট্রিতে আর একটা যাবে ডেনিম ইন্ডাস্ট্রিতে। যেমন আমি ইন্ডাস্ট্রি জব করেছি থার্মেক্সে আমার ইন্ডাস্ট্রির নাম ছিল থার্মেক্স ইয়ার্ন ডাইট ফেব্রিক্স লিমিটেড, সেখানে মাদার উইভিং এর ইন্ডাস্ট্রি, তার পাশে ছিল সিস্টার ডেনিম, মানে ডেনিম ইন্ডাস্ট্রি। আমার যে থার্মেক্স ইয়ার্ন ডাইট ফেব্রিক্স লিমিটেড মাদার উইভিং এর, সেখানে দেখা যাচ্ছে যে 270টা লুম হচ্ছে র্যাপিয়ার আর 30টা লুম হচ্ছে এয়ারজেট। কিন্তু সিস্টার ডেনিমে সেখানে দেখা যাচ্ছে যে 250টাই হচ্ছে এয়ারজেট আর 30টা বা 40টা হচ্ছে মানে পিকার র্যাপিয়ার। এই কারণে আমরা আরো ডিসকাস করব আমরা আরো ডিসকাস করব যে এয়ার প্রেশারটা কোন কোন প্যারামিটারে সেট করবে, এটা আরো ডিসকাস করবো আরেকটা ক্লাসে। বাট এখন বললাম, তুমি যেহেতু বললা, এটা আসলে আমার লেকচারের অংশ, যে FD2 কালকে এটাও বলানো হবে, তানভীর সাহেব এটাও ডিসকাস করবে, মানে অল্প একটু। FD2 যেহেতু যখনই ইয়ার্নটাকে পাবে, তখন আমরা এটা কিভাবে মিটিগেট করব? FD2 কে সরাই নিয়ে আসলেই তো সমাধান হলো না। FD2 কে সরাই নিয়ে আসতে পারি আমি, কিন্তু এটাও সমাধান না। সেক্ষেত্রে আমাকে এয়ার প্রেশার সেট করতে হবে। ক্লিয়ার আমার ডিসকাশনটা এতটুক যতটুক বললাম? স্যার কোর্সার কাউন্ট ইয়ার্নের ক্ষেত্রে তো আবার রিলে ভালভের প্রেসার গুলো বেশি দিতে হবে, ভারী না, নাহলে তো বাষ্প। রাইট, বেশি দিতে হবে, হ্যাঁ বেশি দিতে হবে। আমার তো সাকসেসফুল পিকিং করতে হবে। এখন বেশি দিতে হবে মানে কি, তুমি যত, মানে এখানে একটা এক্সপার্টাইজ লাগবে, মানে এখানে যে অপারেটর থাকবে তার এক্সপার্টাইজ খুব জরুরি। কারণ এটা ওই ইয়ার্ন ধরে, ইয়ার্ন দেখে, ইয়ার্ন কতটুক ভারী কতটুক হালকা, এর উপর বেসিস করে তাকে প্রেশার সেট করতে হবে। একটা হচ্ছে বেশি দিলেও আমি কিন্তু সাকসেসফুল পিকিং করতে পারবো, FD2 পর্যন্ত যাবে না এরকমও করতে পারবো। আর যদি আমি অপটিমাম লেভেলের করি, মানে অপটিমাম লেভেলের প্রেশার সেটিংস অন দ্য বেসিস অফ ইয়ার্ন কাউন্ট অ্যাজ ওয়েল এস ইয়ার্ন স্ট্রাকচার, এটা একটা টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল স্কিল। এটা অপারেটর লাগবে। আদারওয়াইজ অপারেটর মানে আমার ইয়ার্ন কনজাম্পশন বাড়াই দিবে। ইয়ার্ন কিন্তু এই যে আমাদের, সরি, এয়ার কনজাম্পশন বাড়াই দিবে। এয়ারটা কিন্তু আমাদের দামি, যেহেতু আমরা এয়ারটাকে বাতাস থেকে নেই, কিন্তু এটা পিউরিফাই করি, এটা ফিল্টার করি। দ্যাটস ওয়াই ইয়ার্নটা অনেক ভ্যালুয়েবল, দামি ইয়ার। দ্যাটস ওয়াই এই এয়ারের কনজাম্পশনটাকেও কমায় ফেলতে হবে। সাকসেসফুল পিকিং বাই লেস কনজিউমিং অফ ফিল্টার্ড এয়ার, এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এই জন্য আমরা যদি বলি থিক প্লেস স্লাবিয়ান কিন্তু স্লাবিয়ান কি বলে এয়ার জেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না, মানে খুবই কঠিন। কারণ স্লাবিয়ানের ক্ষেত্রে থিক প্লেস থিন প্লেস থাকে। তুমি যদি থিক প্লেসটা ভারী, থিন প্লেসটা হালকা, তাহলে থিক প্লেসের জন্য যদি তুমি এয়ার প্রেশার সেট করো, থিন প্লেস কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। আবার থিন প্লেসের জন্য যদি তুমি থিন প্লেসকে কনসিডার করে, থিন প্লেসের কাউন্টকে কনসিডার করে তুমি যদি এয়ার প্রেশার সেট করো, তাহলে থিক প্লেসের কারণে সাকসেসফুল পিকিং হবে না, হাফ পিক হবে, ব্রোকেন পিক হবে, ফল্টি পিক হবে। আবার যদি ইয়ার্ন ডাইড ইয়ার্ন ব্যবহার করি, অর্থাৎ আমরা যদি ইয়ার্ন ডাইড ফেব্রিক ব্যবহার করি, অর্থাৎ আগে থেকে ইয়ার্নটা আমরা ডাইং করে ফেলবো চেক স্টার ফেব্রিকের জন্য। যখন ইয়ার্ন ডাইং হবে, আমরা জানি যে ইয়ার্ন ডাইং করার আগে এটাকে আমরা সফট ওয়াইন্ডিং করি, তারপরে প্যাকেজ ডাইং করি। তো এখানে যখন ইয়ার্ন ওয়েভ ইনসার্শনের আগেই, ইয়ার্ন যখন আগে থেকেই লিকার ট্রিটমেন্ট হবে, ইয়ার্নের মধ্যে টেম্পারেচার অ্যাড হবে, ইয়ার্নের মধ্যে স্ট্রেস পড়বে, প্রেসার পড়বে, যখন ডাইং করব এবং ড্রাইং করব ইয়ার্নের টেম্পারেচার অ্যাড হবে। তো ইয়ার্নের যে স্ট্রেংথ অবস্থায় ছিল, এই স্ট্রেংথটা ডাইং এর পরে, ডাইং এবং ড্রাইং এর পরে এই স্ট্রেংথটা অনেক কমে যাবে। সেই কমে গেলে, তখন ইয়ার্নের স্ট্রেংথ কমে গেলে ওই ডাইট ইয়ার্নের জন্য আসলে এয়ার প্রেশার সেট করা একটা ক্রিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায়। দেখা যাবে যে ইয়ার্নের স্ট্রেংথ একটু ফল করে, তখন বারবার ইয়ার্ন ব্রেক করে এয়ার জেটের ক্ষেত্রে, যদি আমরা ডাইড ইয়ার্ন ব্যবহার করতে চাই। কারণ ডাইড ইয়ার্নের যেহেতু ডাইং এবং ড্রাইং করা হয়েছে, অবস্থায় নাই, দ্যাটস ওয়াই ইয়ার্নের স্ট্রেংথটা ফল করে ডিউরিং ইয়ার্ন ডাইং অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ার্ন ড্রাইং। সেক্ষেত্রে কিন্তু চেক স্টার ফেব্রিকের জন্য এয়ার জেটটা অনেক ক্ষেত্রে প্রিফারেবল হয় না। আমি যখন হামিদে ট্রেনিং করেছি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তখন হামিদে তারা সবসময় গ্রে ফেব্রিক তৈরি করতো, চেক স্টার ফেব্রিক তৈরি করতো না। গ্রে ফেব্রিক তৈরি করলে তখন 100% এয়ারজেট কোনো প্রবলেম না, এবং তারা গ্রে ফেব্রিক তৈরি করতো, তখন ইয়ার্ন ডাইং করতো না। এখন আবার কিছুদিন পরে আমি যখন ভিজিটে গিয়েছিলাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ছাত্রদেরকে নিয়ে, তখন দেখা গেল যে সেখানে তারা ইয়ার্ন ডাইং সেকশন রান করেছে,
মানে ডাইট ফেব্রিক, অর্থাৎ তার মানে হচ্ছে চেক স্ট্যাপ ফেব্রিকের জন্য আলাদা একটা শেড করেছে, কিন্তু সেখানে তারা 100% এয়ারজেট নিয়ে আসছে কিন্তু সাকসেসফুলি পিকিং করাতে পারতেছে না। তারা একটা প্রবলেম ফেস করতেছে, কারণ ওই যে র্যাপিয়ার নিয়ে আসে নাই তো। কারণ যখনই এখানে ইয়ার্ন ডাইট ফেব্রিক হবে এবং যখনই স্লাব ইয়ার্ন ব্যবহার হবে, তখনই ইয়ার্ন ডাইং এর কারণে যে ইয়ার্নের স্ট্রেংথ ফল হয়েছে, এটার জন্য ওই অপটিমাম এয়ার প্রেশার সেট করাটা একটা ক্রিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায়। তাহলে একটা ইন্ডাস্ট্রি রান করার সময় আমি কি আসলে 100% এয়ারজেট কিনবো, এটা আমার জন্য লাভবান হবে, নাকি 100% এয়ারজেট না কিনে 70-30 বা 80-20 কিনবো? 80% এয়ারজেট লুম কিনবো আর 20% র্যাপিয়ার লুম কিনবো? এটাও একটা ডিসিশনের ব্যাপার আছে, এটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হবে। আদারওয়াইজ এয়ারজেটে আবার কেন কেন হয়, এয়ারজেট হচ্ছে অনেক বেশি স্পিডে চালানো যায়, দেখা যায় 1000 বা 1200 পিপিএম এয়ারজেট চালানো যায়। তো অন দা মানে আদার হ্যান্ড আমি র্যাপিয়ার লুম 680 বা 700 বেশি চালাতে পারবো না, কোয়াইট ইম্পসিবল। এবং এটা যদি হয় 190 সেন্টিমিটারের লুম হয়, 600 পিপিএম এ চালাতে পারবো। যদি এটা আবার লুমের উইথ বাড়তে থাকে, আর পিপিএমটা আরো কমে যাবে, 450 পিপিএম এ চলে আসবে। তার মানে হচ্ছে র্যাপিয়ারে কিন্তু চাইলে অনেক বেশি পিপিএম অ্যাচিভ করা যায় না, কারণ পজিটিভলি ড্রিভেন যে র্যাপিয়ার বেল্ট পজিটিভলি ড্রিভেন, এই জন্য র্যাপিয়ার অনেকে নিতে চায় না। র্যাপিয়ার না নিতে চাইলে তোমাকে বাধ্য হয়ে নিতে হবে, কারণ তোমার সাকসেসফুল পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কোন ধরনের ওয়েব টিয়ান ব্যবহার করতেছো, সাকসেসফুল পিকিং এর জন্য হলে তোমাকে র্যাপিয়ার নিতে হবে। তো এটা একটা টেকনিক্যাল এবং ক্রিটিক্যাল ডিসিশন, যে আমি আমার ইন্ডাস্ট্রি কি ধরনের অর্ডার গ্র্যাব করবে, এই অর্ডারগুলো এক্সিকিউট করার জন্য আমার কোন কোন ধরনের লুম লাগবে, মানে এয়ারজেট কতগুলো নিলে আমার জন্য বেটার হবে এবং কতগুলো র্যাপিয়ার নিলে বেটার হবে। আর অল্প সময় শেষ আমার, আর একটা লেকচার লাগবে এয়ারজেটের উপরে, অল্প সময় লাগবে, মানে এটা পরে পড়াবে, এখন তো আর হবে না। আরেক কালকের ল্যাবের জন্য, কালকে সকালে ল্যাব আছে, কালকে ল্যাবের জন্য যতটুকু আমরা আজকে শিখি, আবার এয়ারজেটের উপর একটা ক্লাস হবে, মানে ইয়ার্নের ইয়ার্ন সিলেকশন, ইয়ার্নের সাথে প্রেশার সিলেকশন। একজন প্রশ্ন করেছিল যে স্যার এই এতগুলো নজল দেওয়ার কি দরকার, একটা দিলে তো হয়। হ্যাঁ, যখন এয়ারজেট শুরু হয়েছে, চালু করতে চেয়েছে ইন্ডাস্ট্রি মানে ম্যানুফ্যাকচারার, তখন এই যে একটা মাত্র নজল দিয়ে কাজটা শুরু করতে চেয়েছিল, সিঙ্গেল নজল। এটা শুরুর দিকের ধারণা, সিঙ্গেল নজল, এই যে একটা নজল ইয়ার, এখানে হাই ভেলোসিটিতে ইয়ার আসছে, ইয়ারটা আবার এই ডান দিকে, বাম থেকে ডানের দিকে মুভ করছে, এবং রিডের সামনে আমাদের র্যাপিয়ার গাইড, প্রজেক্টাইল গাইডের মতো অনেকগুলো গাইড ছিল। কারণ ইয়ানটা তো এয়ারের সাহায্যে আহ, ভাসতে ভাসতে যাবে, তো যদি ভাসতে যায়, তো ইয়ানটা যদি উপরে নিচে চলে যায়, এই জন্য একটা গাইড দেওয়া হয়েছে রিডের সামনে, যাতে এই গাইডটা এটা একটা ট্র্যাকের মতো কাজ করেছে, ইয়ানটা যাতে ইজিলি এই ট্র্যাক অনুসরণ করে। আর এখানে একটা সাকশন ইউনিট দেওয়া হয়েছে, যেহেতু সাকশন ইউনিট দেওয়া হয়েছে যাতে কি করা হয়, ইয়ানটা টানটান অবস্থায়, ডান দিকে টানটান অবস্থায় থাকে, যাতে ইয়ানটা স্ল্যাক না হয়ে যায়। এই জন্য এই নিচের ডিরেকশনে দেখো, ডিরেকশন দেখাচ্ছে নিচের দিকে, এই যে নিচের ডিরেকশনে এয়ার পাস করা হয়েছে, এয়ারটা নিচের দিকে পাস হয়েছে, মানে ইয়ানটা টানটান অবস্থায় থাকবে ডান পর্যন্ত। তো এটা প্রথম দিকে ধারণা ছিল, সিঙ্গেল নজল কনফিউজার গাইড, এই গাইডগুলোকে কনফিউজার গাইড বলা হয়েছে, এবং ডান দিকে সাকশন ইউনিট আছে। এটা প্রথম দিকের ধারণা, এটা দিয়ে অনেক প্রবলেম হয়েছে, প্রবলেমগুলো এখন ডিসকাস করার সুযোগ নেই, নিচে লেখা আছে, আমরা পরে বলবো। এরপরে আসছে কি, সিঙ্গেল নজল সিস্টেম। এই যে এটা যদি ক্রস সেকশন দেখি, সিঙ্গেল নজল সিস্টেমের এটা একটা সিস্টেম, মানে ক্রস সেকশন, রিডের সামনে এরকম কনফিউজার গাইড আছে, আর এর ভিতর দিয়ে এয়ার পাস করবে, এটা রিড, এটা সামনে ওয়ার্ড, বিটিং এর সময় এরকম হবে, ঠিক এই জায়গা দিয়ে ইয়ানটা পাস করবে, আমাদের যে ইয়ানটা মানে ওয়েব টিয়ানটা এই জায়গা দিয়ে বের হয়ে আসবে, ঠিক প্রজেক্টাইল গাইডের মতনই। এটা সিঙ্গেল নজল সিস্টেম, এটা মাল্টিপল নজল উইথ গাইড। পরে এর পরের স্টেপটা ছিল মাল্টিপল নজল উইথ গাইড, অর্থাৎ ওই একটা নজল না দিয়ে মাঝে মাঝে আরো নজল দেওয়া হয়েছে। ওই এখানে তো একটা নজল ছিল, এই যে এখানে একটা নজল দিয়ে ইয়ার্নটাকে পাস করানো হয়েছে। একটা নজল দিয়ে দেখা যাচ্ছে যে ইয়ার্নের উইথ মানে ফেব্রিকের উইথ কমে যায়, ফেব্রিক উইথ বাড়ানোর জন্য তখন চিন্তা করলো কি,
একটা নজল দিলে তো ইয়ার্নটা ওই পর্যন্ত বাম থেকে ডানে অনেক লম্বা দূর যেতে পারে না। দ্যাটস ওয়াই আমরা আরো কিছু নজল অ্যাড করে দিই যাতে ফেব্রিকের উইথ বাড়াতে পারি। আমাদের বলেছি আমরা ওয়াইডার উইথের ফেব্রিক তৈরি করতে চাই, হাই স্পিডে মেশিন চালাতে চাই, মানে স্পিডে মেশিন চালাতে গেলে হাই স্পিডে পিকিং হতে হবে, পিপিএম বাড়াতে চাই, এটা আমাদের রিকোয়ারমেন্ট, সবসময়ের জন্য রিকোয়ারমেন্ট। তো প্রথম যখন সিঙ্গেল নজল ব্যবহার করা হয়েছে তখন ফেব্রিকের উইথ কম ছিল। তো যখন ফেব্রিক উইথ বাড়ানোর চিন্তা করেছে তখন মাল্টিপল নজল ব্যবহার করেছে, এই যে মাল্টিপল নজল উইথ গাইড, গাইড ব্যবহার করেছে, মাল্টিপল নজল ব্যবহার করেছে। এই যে এরকম, ওটা গাইড ছিল, মাল্টিপল নজল উইথ গাইড, মানে গাইড গুলা দেখতে ইয়ার ইয়ার মতো, কি বলে, প্রজেক্টাল গাইডের মতো, দেখো রিড থেকে বাহিরে। তো এখন চিন্তা করলো যে মাল্টিপল নজল ব্যবহার করব, কিন্তু আমরা গাইডটা রিডের বাইরে দেব না, আমি গাইডটা রিডের মধ্যেই এনগ্রাফট করে দেব। তার মানে হচ্ছে দেখো রিডটাই হচ্ছে প্রোফাইলড অবস্থায়, এই রিডের ক্রস সেকশনে দেখো স্বাভাবিক অবস্থায় রিডের ক্রস সেকশন একরকম, আর এই যে আমাদের এখন যে বর্তমানে অ্যাডজেট সেখানে প্রোফাইল রিড থাকে। এই যে প্রোফাইল রিড মানে হচ্ছে রিডের সামনে, রিডের মধ্যে যে এরকম প্লেট থাকে যেটা আলটিমেটলি ফ্ল্যাট প্লেট ছিল আমাদের স্বাভাবিক র্যাপিয়ার বা ইয়ার জন্য কি বলে প্রজেক্টাইলের জন্য, এখানে আর রিডের ক্রস সেকশন এরকম না, এখানে রিডের ক্রস এরকম, রিডের মধ্যেই গাইড করা, এই রিডের মধ্যেই গাইড করা এইরকম। তাহলে এই অংশের মধ্যে দিয়ে ইয়ার্নটা পাস করবে, এই যে এই অংশের মধ্যে দিয়ে, যাতে ইয়ার্নটা ইয়ারের সাহায্যে পাস করার কারণে ইয়ার্নটা যাতে উপরে নিচে মুভ না করে। যদি এয়ারের কারণে যেতে যায় ইয়ার্নটা উপরে নিচে মুভ করে ওয়েভিনেস ক্রিয়েট হয়ে গেলে সাকসেসফুল পিকিং হবে না, ইয়ার্নটা স্ল্যাপ হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। এই জন্য একটা প্রোফাইল রিড ব্যবহার করা হয়েছে, এবং এর সামনে প্রোফাইল রিড বরাবর স্লে বরাবর দেখো এখানে এই যে নজল আছে, সাব নজল আছে বা রিলে নজলস, এই বরাবর রিলে নজল আছে। এটা এখন বর্তমান অবস্থা, আমাদের বর্তমানে এই মাল্টিপল নজলস উইথ প্রোফাইল রিড, এটা আমাদের বর্তমান এয়ারজেট মেশিনের ওয়েভ টিয়ান পাথ ডায়াগ্রাম। এখানে প্রোফাইল রিড থাকে, কালকে আমরা এটাও দেখবো, প্রোফাইল রিড হাত দিয়ে নেড়ে দেখবো যে প্রোফাইল রিড কি। সেক্ষেত্রে আমাদের ক্রস সেকশনটা এরকম, রিড, এই যে রিডটাই হচ্ছে প্রোফাইল রিড, এই যে প্রোফাইল করা আছে, এই অংশের মধ্যে দিয়ে যে নজলটা এভাবে থাকবে, নজল থাকবে, এবং এটা হচ্ছে ডিউরিং শেড ওপেন এবং পিকিং এর সময়কার অবস্থা, আর ডান দিকের অবস্থা বিট আপের সময় কিরকম দেখা যাবে, এটা এটা বিট আপের সময় রিডের অবস্থানটা, এবং তার সাথে প্রোফাইল অংশটুকুর অবস্থা কেমন হবে, এবং সাথে সাথে নজলটার অবস্থা কি হবে। নজলটা যদি স্লেতে লাগানো, রিডটাও স্লেতে লাগানো, নজলটাও সাব নজলের ভালভটাও স্লেতে লাগানো, সেক্ষেত্রে টোটাল অংশটাই বাম থেকে ডানে কি হয়েছে, এইটা এরকম ছিল, এটা এরকম হয়ে গিয়েছে। এটা তো ইডিপির কথা বলা আছে, এই যে এটা হচ্ছে আমাদের মেশিনের ক্ষেত্রে এরকম, এই যে মেশিনের বাম দিকে দেখো রিলে নজেলস অ্যান্ড প্রোফাইল রিড অন অ্যান্ড ওপেন শেড অবস্থায়, এই যে আমাদের প্রোফাইল রিড আর নজলগুলো এভাবে থাকে। আর ডান দিকে ফিগার 5-এ যেটা দেখা যাচ্ছে যে ইয়ার্ন ইনসার্শনের সময় এরকম থাকে, বিট আপের সময় এরকম হয়। এটা হচ্ছে স্বাভাবিক আমাদের লুমের অবস্থা, লুমে এরকম থাকে, যখন এয়ার পাস হয়, এয়ার ফ্লো হয়, তখন এরকম করে এয়ার ফ্লো হয়। কালার দেওয়া হয়েছে মূলত বোঝানোর জন্য যে এই এক একটা নজল থেকে এয়ারটা বাম থেকে ডানে ফ্লো হচ্ছে। আর এই যে এক একটা নজল দেখতে এরকম, সিঙ্গেল হোল থাকতে পারে, মিনি হোল মানে মাল্টিপল হোল থাকতে পারে, এখান থেকে এয়ারটা পাস হয়। সাব নজল, সিঙ্গেল হোল এবং শাওয়ার রিলে হোল, মানে অনেকগুলো হোল আছে। এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আপাতত কালকের ক্লাসের জন্য এটা। কালকে ল্যাব ক্লাস সকালে কাদের আছে, শুরু করে দেবে সাথে সাথে। কারো কোনো কোশ্চেন আছে? আর একটা ক্লাস এয়ার জেটের উপর হবে। সবাইকে আসো নাকি জয়েন করার পরে ঘুমাচ্ছ? আছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার।
আচ্ছা, একটু তো বুঝতে পারছো? আর 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 1 মিনিট। মানে এখানে আমাদের মেশিনের জন্য যেটা আছে না, আমাদের মেশিনে যেটা আছে, মানে মেশিনে কিছু ছবি দেওয়া আছে এখানে। দেখ, আমাদের কালকে তোমাদের যে ল্যাবের মধ্যে যে তোমাদের ইয়া আছে, সিস্টেম কনফিগারেশনটা আছে ল্যাবের, মানে ল্যাব শিটের মধ্যে, মানে কিভাবে আহ, আমাদের যে এয়ারের ট্যাঙ্ক থেকে কিভাবে আমাদের মেইন নজল, ট্যান্ডেম নজল এবং সাব নজলে কিভাবে ইনফরমেশন আসে, এটা স্কেমেটিক ড্রয়িং দেওয়া আছে এখানে। ফাংশন প্যানেল, কন্ট্রোল বক্স, তার মানে এলসি এবং ফাংশন প্যানেল বলতে বোঝাচ্ছে যে আমাদের টাচ স্ক্রিন অথবা কিবোর্ড প্যানেল, যেটা আমাদের যেখানে আমরা ইনপুট দেব। এয়ার সোর্স প্রেসার বলা আছে, এটা তো দেখা যায় না, কিন্তু এটা এইভাবে এখান থেকে কি মেইন ট্যাঙ্কে আসে, সাব ট্যাঙ্কে আসে, সাব ট্যাঙ্ক থেকে মানে এয়ারটা মেইন ট্যাঙ্কে যাবে, সাব ট্যাঙ্কে যাবে, সাব ট্যাঙ্ক থেকে এয়ারটা সাব ভালভে যাবে, সাব ভালভ থেকে বা রিলে ভালভে যাবে, রিলে ভালভ থেকে রিলে নজল বা সাব নজলে যাবে। এয়ারটা তো ডিস্ট্রিবিউট হতে হবে। অনুরূপভাবে মেইন ট্যাঙ্ক থেকে ট্যান্ডেম ভালভে যাবে, ট্যান্ডেম ভালভ থেকে ট্যান্ডেম নজলে যাবে। ভালভ বলতে বোঝাচ্ছে আমাদের যেমন বাসাবাড়ির ট্যাপ আছে, ট্যাপের মধ্যে তো ভালভ আছে। আমি ভালভটা ওপেন করলেই পানি পড়ে, আর ভালভটা বন্ধ করলে পানি বন্ধ হয়। এখানেও ভালভ থাকবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েতে ভালভটা কন্ট্রোল করা হয়। এটা তো আসলে অনেক হাই স্পিডে চলবে, একটা লুম সাইকেল 1 মিনিটে যদি 1,000 লুম সাইকেল হয়, 1200 লুম সাইকেল হয়, তো ভালভটা তো ইলেকট্রোম্যাগনেটিক্যালি ওপেন হতে হবে, মেকানিক্যালি সুযোগ নেই, ইলেকট্রোম্যাগনেটিক্যালি মানে এটা খুব দ্রুত করতে হবে। তো ভালভ ওপেন হলে তখন এয়ার নজল দিয়ে পাস করবে, আর ভালভ বন্ধ হলে এয়ার বন্ধ হয়ে যাবে পাস করা। এটাই ভালভের কাজ, এটাই কন্ট্রোল ওয়েতে এয়ার পাস করা। তো সবসময় মেইন ট্যাঙ্ক বা সাব ট্যাঙ্ক থেকে ভালভে আসবে এয়ার, এয়ার ভালভ পর্যন্ত থাকবে, পরে ভালভ ওপেন হলে নজলে যাবে। নজল যেহেতু কনিক্যাল শেপের এবং নজলটা তৈরি করা হয়েছে এয়ারের স্পিডটাকে বাড়ানোর জন্য, জেট ফর্মে নিয়ে আসার জন্য। তো নজলে আসবে এয়ার, ভালভ ওপেন হবে, নজল দিয়ে এয়ার পাস হবে, ভালভ ওপেন হলে নজল দিয়ে এয়ার পাস হবে, বন্ধ হলে এয়ার পাস হওয়া বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম কনফিগারেশন। এটা তোমাদের মেশিন পরীক্ষণের ক্ষেত্রে আসতে পারে যে ড্র দ্য সিস্টেম কনফিগারেশন অফ এয়ার জেট ফিলিং ইনসার্শন টেকনিক। এটা মেশিনের মধ্যে এভাবে প্রেশারটা কন্ট্রোলড হয়, সাব নজল, সাব ভালভ বা এরকম। একটু জব শিটে দেখলে বুঝতে পারবো যে কিভাবে ওই অংশটা কিভাবে এক্সিকিউট হয়। এই ডিসকাশনটা পরে করবো। আমাদের মেশিন এরকম আছে, এই যে এটা হচ্ছে মূলত এয়ার কন্ট্রোল, আমাদের মেশিনটা এটা ডেল্টা এক্স, বলছিলাম যে পিকানলের ডেল্টা এক্স। এই যে এটা কালকে করে দেখাবে। এই যে একটা মেইন ভালভের জন্য প্রেসার, যে আমি বললাম না যে যখন FD2 বা যখন বেশি পরিমাণে প্রেসার হয়ে গিয়েছে, ফিলিং এর লেন্থ বেড়ে গিয়েছে, তখন প্রেসার অ্যাডজাস্ট করতে হবে। এইটা আমরা এই মেশিনের এই ভালভগুলা কন্ট্রোল করে করতে পারবো। এটা যেহেতু অনেক পুরনো মেশিন, পুরনো মানে আগের ভার্সনের মেশিন, নতুন ভার্সনের মেশিনে আমি ইনপুট দিলে হবে কত বার চাই। বারটা আমি টাচ স্ক্রিনে বা কিবোর্ড স্ক্রিনে যদি ইনপুট দেই যে আমি 3 বার চাই সাব নজলে, অটোমেটিক্যালি 3 বার ওই সবগুলোতে 3 বারে পাস হবে। এটা আবার নব ঘুরাই ঘুরাই, গ্যাসের সিলিন্ডারের নব যেভাবে ঘুরায় সেভাবে ঘুরাই ঘুরাই এখানে অ্যাডজাস্ট করা যায়। এবং এখানে একটা পিন আছে, আমরা এখানে দেখবো যে ম্যানোমিটারের সাহায্যে আমরা এই প্রেসার কম বেশি করার মাধ্যমে দেখবো যে আমাদের ম্যানোমিটার আছে, ম্যানোমিটার দিয়ে বুঝতে পারবো কত কিলোপ্যাসকেল প্রেসার এখানে দেওয়া হয়েছে। যেহেতু 101.325 কিলোপ্যাসকেলে 1 অ্যাটমসফেরিক বা 1 বার, তাহলে 100 কিলোপ্যাসকেল মানে 1 বার, 300 কিলোপ্যাসকেল মানে 3 বার, 400 কিলোপ্যাসকেল মানে 4 বার, 350 কিলোপ্যাসকেল মানে 3.5 বার। ইন্ডাস্ট্রিতে বলে কি 3.5 কেজি। ওরা আবার তোমাকে বলবে যে আমরা এই সাব নজলে 3.5 কেজি প্রেসার দিয়েছি, মানে ওরা কিলোপ্যাসকেলটাকে কেজি বলে, ওরা ওরা ওদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তোমাকে বুঝতে হবে যে ওরা কেজি মানে বোঝাচ্ছে আসলে কিলোপ্যাসকেল, মানে 3.5 কেজি মানে 350 কিলোপ্যাসকেল, তার মানে 3.5 বার। ওরা ওদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে 3.5 কেজি, যে আমরা 3.5 কেজি আহ, বা 350 কেজি, যেটাই বলুক, 3.5 কেজি বলুক, 350 কেজি বলুক, ওরা কেজি বলবে আর কি। ওরা ওদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। যেহেতু 101 কিলোপ্যাসকেলে 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 1 বার, এই জন্য। তো এখানে কালকে এটা দেখানো হবে যে কিভাবে করে। এই যেখানে লেখা আছে অক্সিলারি প্রেসার, কন্টিনিউয়াস প্রেসার, লেফট রিলেনাজল, এই যে প্রত্যেকটা নাম দেওয়া আছে, মেইন ভালভের মধ্যে 1 2 4 3 এরকম দেওয়া আছে। আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের মূল কাজ, এখানে দেখাবে, এখানে ধরে দিলে এখানে দেখাবে কতবার আসছে। পরে আমি এটা ধরে রেখে আমি যদি ওই এই নবগুলোকে ঘুরাই, তাহলে এখানে এই ম্যানোমিটারে শো করবে কমবে বা বাড়বে। এটা ভালভটাকে কন্ট্রোল করার।
আমাদের এটা হচ্ছে মূলত হিউম্যান মেশিন ইন্টারফেস বলে, এটা হচ্ছে মূলত আমাদের এখানে আমরা ইনপুট দেই কিবোর্ড। এই সবগুলো ডকুমেন্টস আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, মানে মেরাজকে দিয়েছি, মেরাজ সবাইকে সার্কুলেট করে দাও। কালকে সকালে যাদের গ্রুপ আছে, ল্যাব আছে, বা যাদের ল্যাব এই আরজেটির উপর থাকবে, তারা আগে থেকে এটা স্টাডি করে যেতে হবে। মানে আমি যা ডিসকাস করলাম এটা একটু রিকল করে ল্যাবে যেতে হবে, তাহলে ইজিলি আমরা ল্যাব বুঝতে পারবো। কারণ অনেক ইনফরমেশন সে যদিও সেদিন ভিসি স্যার আসছিলেন, আসার পর দুইটা গ্রুপে করতে বলেছিলেন, আমরা এর আগে দুইটা গ্রুপে করেছি। আমরা জানি যে আমরা যখন লুম ইন্ডেক্সিং করাইছি, তারপরে দুই ভাগে হয়ে যাওয়ার সুযোগ ছিল, দুইটা মেশিনের দুটো পার্টস আলাদা আলাদা জায়গায় ছিল। যেহেতু ইয়ারজেট লুম একটা, সেখানে অনেক ইনফরমেশন, অনেকগুলো জিনিস দেখাতে হবে, এবং 100 মিনিটের ল্যাবে আসলে দুইটা গ্রুপ করাটাই যৌক্তিক। কিন্তু দুইটা গ্রুপ তো দুইটা মেশিন নাই, দ্যাটস ওয়াই দুইটা গ্রুপ করা পসিবল হয় না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো এটা তো আমরা বুঝি দুইটা গ্রুপ করলে বেটার হয়, কিন্তু সময় এত কম থাকে যে তাতে আসলে প্রপারলি মেশিন দেখানোই পসিবল হয় না। তো সেটা ওই জন্য আমরা এই লুমগুলোতে, এই ল্যাবগুলোতে দুইটা গ্রুপ করতে পারি না। হ্যাঁ, তো এটাও একটা কনসিডারের বিষয়, তারপরেও চেষ্টা করা হবে। বাকি তোমরা আগে থেকে যদি পড়ে যাও, তাহলে আর ওই ইজিলি সবকিছুই দেখা পসিবল হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। আরো কোনো কোশ্চেন আছে? অনেক পার্টিসিপেন্টস নাই, আমি বুঝি না। আমি যদি রাত 10টার সময় ল্যাব মানে লিঙ্ক দেই, তাও যদি মাত্র 40 জন অ্যাটেন্ডি হয়, তাহলে কেমন হলো? সন্ধ্যার সময় দিতে চাইলে বলে যে অনেকে টিউশনই করে। ওকে, এই গভীর রাত পর্যন্ত ক্লাস, তাহলে সেক্ষেত্রে কেমনে হবে? স্যার আমাদের তো যে ল্যাবটা হচ্ছে গিয়ে লাঞ্চের আগে হয় স্যার, সেক্ষেত্রে তো স্যার আমাদের হাতে অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে স্যার দুইটা গ্রুপ করা যেতে পারে, তাহলে কিছুটা সময় একটা 10-এর পর এক্সটেন্ড হলো, 10-20 মিনিট, অত সময় লাগে না স্যার, শেষ হয়ে যায়। বা দুইটা গ্রুপ এখন হলে এই ভালো হয় বিষয়টা স্যার তো আসলে। নেওয়া যায়, কিন্তু যারা ল্যাবে আছেন ওনাদের আবার দেখা যাবে যে দুইটা থেকে আবার ল্যাব আছে। তো এই বিষয়গুলো আমরা যতবারই নিয়েছি, যেমন আমরা আহ, দুইটা গ্রুপ সবসময় করতাম, যেমন ক্যাম ইন্ডেক্সিং, তারপরে মানে শেডিং এর জন্য তো সবসময় দুইটা করে করা হয়েছে। পিকিং এর জন্য যেহেতু একটা করে মেশিন, সেক্ষেত্রে দুইটা করে করলে অনেক ইনফরমেশন বাদ দিতে হবে আর কি, মানে দেখানো অনেক ক্ষেত্রে হয় না আমাদের। যেহেতু এক একটা ল্যাবে, যেমন পিকানোর জন্য দুইটা, র্যাপিয়ারের জন্য দুইটা ল্যাব দরকার ছিল, আমার এয়ারজেটের দুইটা ল্যাব দরকার ছিল, এবং আহ, এগুলা দুইটা করে ল্যাব, ইলেকট্রনিক টপে দুইটা ল্যাব দরকার ছিল। আমরা এর আগে যাদেরকে করাইছি প্রত্যেকে ইলেকট্রনিক টপে 2 দিন করাইছি, জ্যাকার্ড 2 দিন করাইছি। তো আসলে এখানে অনেক বেশি পরিমাণে ইনফরমেশন দিতে হয়, তো এই জন্য আর কি। সেক্ষেত্রে ইনফরমেশনের পরিমাণটা কমে যাবে। আর ল্যাবের ইনফরমেশন কমে গেলে তো শুধু থিওরি পড়লে তোমার কাছে এটা মানে খুব বিরক্ত লাগবে। মানে এটা যদি তুমি ল্যাবের সাথে রিলেট করে পড়তে পারো, তাহলে দেখা যাবে তোমার কাছে এটা যতই